আপনার পুরনো মক্কেল বলা হয়েছে। আমার যদি মক্কেল দেখাতে পারে যে ওরা আমার মক্কেল ছিল হুম। এবং কুণাল বাবুকে, না হলে কিন্তু ও তো বলেছে কি যেন কত লাখ টাকা নিয়েছি, 7 লাখ টাকা। 7 লাখ, ওকে 7 লক্ষ থাপ্পড় মারবো আমি। এই গতকাল বিকাশ বাবু যেই বলেছে ওএমআর শিট পাবলিশ করতে হবে, তারা তেলে বেগুনে জ্বলে উঠছে কেন? আপনি যদি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল, কালকে কুণাল দেখুন আরেকটা স্টেটমেন্ট করেছে যে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন কোনো দুর্নীতি নেই। হুম। ও কুণাল বাবু, ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল দুর্নীতি যদি না থাকে ওএমআর শিট গুলো একটু আপলোড করে দিন না আপনার দিদিমণিকে বলে আর আপনার আদরের ব্রাত্য বাবুকে বলে। ওর কাছে কিন্তু আমি যে কোনো দিন পৌঁছে যেতে পারি। কার কাছে ও বলছেন? কিন্তু ও কিন্তু আমাকে চেনে না। কার কাছে? আমি কিন্তু যে কোনো দিন পৌঁছে যেতে পারি গাড়ি নিয়ে। এটা কার কাছে? যার কাছে যে বলবে, যে আচ্ছা। বলবে, যে কোনো বাড়ি এমন, কারণ আমি আমি ঘাট চেপে ধরে আদায় করে নেবো। এবং ঘাট চেপে ইন দ্য ট্রু সেন্স, ইন দ্য ট্রু সেন্স, আচ্ছা। আমি একদম বলছি ইন দ্য ট্রু সেন্স আদায় করে নেবো। আচ্ছা। হ্যাঁ, ফলে যদি বলে থাকে যে 7 লক্ষ টাকা দিয়েছে, যে দেবে, যে বলবে তার কাছ থেকে আমি ট্রু সেন্স আদায় করে নেবো। কিন্তু প্রথম এ কথা। প্রসঙ্গে দ্বিতীয় আমি কথা একটা হচ্ছে, কথা বলি, আমি আমি আপনাকে ওই যে এর আগের মামলার কথা, যেখানে ব্রেকেজ অফ মার্কস, হুম। সেখানে কেউ, এরা যে কেউ যদি আমার মক্কেল দেখাতে পারে একটা, যদি না দেখাতে পারে, আমার পায়ে কিন্তু চটি রয়েছে। হ্যাঁ, ও যে বললাম 7 লক্ষ থাপ্পড়, আমার সঙ্গে বললাম আমার পায়ে চটি রয়েছে। আপনি সম্ভবত এই সময়কালের মধ্যে দীর্ঘতম সাক্ষাৎকার, এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন, তার জন্য অগ্রিম ধন্যবাদ জানাই। এবং আহ, দুর্নীতির আগা পাছালা আপনি কিন্তু একদম উন্মোচন করলেন। যারা দেখবেন, আমি প্রত্যেককে অনুরোধ করব যে এই বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। আমার একেবারে যেটা শেষ প্রশ্ন, শামীম দা, গতকাল মুখ্যমন্ত্রী অশিক্ষক কর্মচারী গ্রুপ সি গ্রুপ ডি দের জন্য বলেছেন আপনারা তো কিছুই পাচ্ছিলেন না, মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা 20,000 টাকা এবং 25,000 টাকা মাননীয় মুখ্য সচিবের উপস্থিতিতে তিনি ভাতা ঘোষণা করলেন। এই বিষয়ে আপনার নির্দিষ্ট বক্তব্য কি, শামীম দা? আমার নির্দিষ্ট বক্তব্য হচ্ছে যে ভাতা শুধুমাত্র ওই যারা চাকরি পেয়ে বঞ্চিত হলো তাদের জন্য কেন, হুম। যারা চাকরি পেতে পারতো, যারা যোগ্য, প্রত্যেকেই যোগ্য, কিন্তু তাদের প্রত্যেককে কেন নয়? হুম। আমার খুব পরিষ্কার কথা, যাদের, যারাই যোগ্য তাদের প্রত্যেককে ভাতা দিতে হবে। অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 আচ্ছা। প্রত্যেককে, যাদের অ্যাডমিট কার্ড রয়েছে, তাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তাদের প্রত্যেককে 50,000 টাকা করে মাসে দিতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতিগ্রস্ততার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতা, প্রশাসন না চালাতে পারার যে অযোগ্যতা, সেটার জন্য এই এই ছেলেমেয়েরা ডিপ্রাইভ। হুম। শুধুমাত্র গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 নয়, হুম। টেট, টেট পাস করে বসে আছেন, টেটের অ্যাডমিট কার্ড আছে প্রত্যেকেই। এবং আমি আপনাকে বলি, তাদের প্রত্যেকেই কিন্তু এই মাসে 50,000 টাকা করে ভাতা দিতে হবে। এবং এটা এটা কিন্তু আমি অত্যন্ত সিরিয়াসলি বলছি। এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে আমি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বলে টেম্পটেশনে বলে দিচ্ছি না। হুম। এবং অলরেডি আপনি যদি দেখেন আমার কাছে সেই স্ক্রিনশটে তারা পাঠাচ্ছে, একজন লিখছে হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জিকে, সে মেসেজ করেছে ওই ওর যে বিভিন্ন সোশ্যাল পেজ রয়েছে, হুম। ম্যাম 2022 টেট নিয়োগ দিন, না হলে 25+ শিক্ষিত বেকারদের 50,000 টাকা ভাতা দিন। বাবা টাকা দিচ্ছে না, আর কোনো বাবা মেয়ের বিয়েও দিতে চাইছে না। আপনার কথা মতো পেঁয়াজি চপের দোকান করেছিলাম, আপনার তো পেঁয়াজি চাই, কিন্তু কেউ কিনছে না, কিনলেও টাকা দিচ্ছে না, বলছে বেকার তো টাকা নেই, বাকি লিখে রাখো, চাকরি পেলে দেব। আমার 15,000 টাকা বাকি পড়ে আছে, খাল খাতা করেছিলাম, কেউ আসেনি, একজন এসে 150 টাকা দিয়েছে, সব শিল্পে লাভ হচ্ছে না, আপনি প্লিজ আমাদের ভাতার ব্যবস্থা করুন। আপনি রাজি হয়ে যান ম্যাম, আপনি রাজি হলেই কাল অ্যাকাউন্ট বুক আর আধার কার্ড দিয়ে দেব, প্লিজ ম্যাম, না করবেন না। হ্যালো, স্ক্রিনশট আমাদের দিতে পারবেন? একদম, যিনি পাঠিয়েছেন তিনি আমাকে পাঠিয়েছেন, এরকম অনেক
অনেকেই পাঠিয়েছেন যে এরকম বক্তব্য। আমি তাদের বলছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য এক শ্রেণীর মানুষ বঞ্চিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতার জন্য এক শ্রেণী বঞ্চিত। নাম্বার থ্রি, প্রতি বছর এসএসসি টেট না হওয়ার জন্য বঞ্চিত, বয়সগুলো পেরিয়ে গেল। এই যে ছেলেটি বলেছে বা এরকম অনেকেই দিয়েছে, তারা প্রত্যেকেই 25+ যাদের বয়স, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির শিকার, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতার শিকার, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি লোভের শিকার, তাদের প্রত্যেককে, যাদের অ্যাডমিট কার্ড রয়েছে তাদের প্রত্যেককে মাসে 50,000 টাকা ভাতা দিতে হবে। এবং তার কারণ একজনও যদি ভাতা পায় তারা প্রত্যেকেই যোগ্য। এবং এই প্যারামিটারে প্রত্যেকে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় যার যোগ্যতা রয়েছে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু মাসে 50,000 টাকা। এই আন্দোলনের একটা রূপরেখা তৈরি হবে এবং সেটি মে ডে থেকে 1 মে প্রথম পদক্ষেপ আমরা, তারাই আমাকে জানিয়েছে, অনেকেই জানিয়েছে, প্রায় 1,500 মতো ফোন এসছে আমার কাছে যে স্যার আমরা মে ডে থেকে প্রথম শুরু করব। কারণ আমরা 1 তারিখে, তারা 1 তারিখে দেখে তারা এক্সপেক্ট করছে যে যাদের অ্যাডমিট কার্ড আছে, টেটের অ্যাডমিট কার্ড রয়েছে 2016 সালের সিলেকশন প্রসেসের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, তারা এক্সপেক্ট করছে এই মাসের 1 তারিখে অর্থাৎ মে ডেতে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 50,000 টাকা করে ঢুকে যাবে। তারা আশা করছে, এই 31,21,175 জন আশা করছে তাদের ঢুকে যাবে। কিন্তু এমনটা যদি না ঢুকে সেই দিন থেকে শুরু হবে। আচ্ছা, প্রথম ধাপ তারা শুরু করবে, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে তারা তাদের অ্যাডমিট কার্ডগুলো আপলোড করবে এবং সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার, এইটা দিয়ে প্রথম পদক্ষেপ শুরু হবে। তারা আমাকে যা জানিয়েছে এটা দিয়ে অ্যাডমিট কার্ড সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার, এইটা দিয়ে প্রথম পদক্ষেপ শুরু হবে এবং তার সঙ্গে একটা চিঠি লিখে দেবে যে 50,000 টাকা আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, এই আমার অ্যাকাউন্ট নাম্বার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতা, দুর্নীতি পরায়ণতার জন্য তারা চাকরি পায়নি। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথার মানুষ, তাই তাদের প্রত্যেককে ভাতা দিতে হবে। এইটা প্রথম শুরু করবে। তারপরে তারা যদি টাকা পেয়ে যায় ভালো, আমরা তাদের সঙ্গে আছি। যদি না পাই তার পরবর্তী কর্মসূচি তারা যেভাবে ঘোষণা করবে আমি নিশ্চিতভাবে তারা জানিয়ে দেবো যে তারা, তবে তারা যেটা বলেছে যে তারা এর পরের ধাপে যেটা করবে সেটা হচ্ছে যে এরা প্রথমে জেলা ওয়ারি, তারপরে রাজ্য ওয়ারি, তারপরে কালীঘাট ওয়ারি, বুঝতে পেরেছেন? প্রথমে সোশ্যাল মিডিয়া, জেলা ওয়ারি, রাজ্য ওয়ারি, দেন কালীঘাট ওয়ারি। অর্থাৎ 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, কালীঘাট ওয়ারি হতে 31,21,175 প্লাস টেট 2014-23 লক্ষ, সর্বমোট আমি যা বুঝছি প্রায় 1.5 কোটি। এই 1.5 কোটি যাদের অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু 50,000 টাকা। আমার খুব সিম্পল ফর্মুলা, অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু 50,000 টাকা। যতক্ষণ না দিচ্ছে, তারা বলেছে আমাকে যা, তারা পদত্যাগও করতে দেবে না, দেশত্যাগও করতে দেবে না। এবং আমাকে বলেছে যে স্যার আপনার ওই কথাটা খুব পছন্দ হয়েছে আমাদের, যে 14 তলা থেকে নামলে আমরা ঠেলে তুলে দেবো। এই 1.5 লাখ ওরা ঠিক করেছে, অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে ঠেলে তুলে দেবে। তারা চাই মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক 2026 পর্যন্ত এবং মাসে মাসে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু 50,000 টাকা। মানে এ তো ভয়ঙ্কর কথা বলছেন আপনি। মানে আমি এর পরিণতি, মানে এ তো ভয়ঙ্কর কথা। মানে না না, ভয়ঙ্কর কেন হতে যাবে? রাজ্য জুড়ে যদি এরকম আন্দোলন শুরু হয় তাহলে তো আগামী দিনে না না, আন্দোলন কেন? এটা আন্দোলন কেন? এটা তো তাদের ন্যায্য দাবি, হকের দাবি, হকের দাবি। আন্দোলন কেন হতে যাবে? আর দেখুন, হকের দাবিতে আন্দোলন মানুষ তো করবে, এটা তো হকের দাবি বলে আমি মনে করি। এই প্রতিটি ছেলে মেয়ের হকের দাবি, এটা ন্যায্য দাবি। আমার একদম শেষ প্রশ্ন, শামীম দা, একজন লার্নেড লয়ার, আপনি একজন
অত্যন্ত বিচক্ষণ আইনজীবী, সেখানে আপনার উইজডম কি বলছে? মানে মুখ্যমন্ত্রী কি তাদের এই শর্তে রাজি দেখুন, হবেন? আমি মনে করি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তো বঞ্চিত হয়েছে, তো ফলে এই বঞ্চিত ছেলে মেয়েদের উচিত। এবং আপনাদের মনে থাকবে বামফ্রন্ট আমলে বেকার ভাতা ছিল, সেই সময় সেই রেটের সাপেক্ষে যা হ্যাঁ, বেকার ভাতা ছিল, হ্যাঁ, হ্যাঁ। যদিও মানে সেই সময় পরিস্থিতি অন্যরকম ছিল, তবুও বেকার ভাতা ছিল। তো হুম। আজকের পরিস্থিতি তো অন্যরকম, কারণ এটার জন্য অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন দায়ী। ফলে আজকের মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে ইমিডিয়েট যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আমি আর বেকার ভাতা বলছি না এটিকে, তার কারণ আমি এটাকে মনে করি যে এটা অনেকটা বলতে পারেন কম্পেনসেশন। আচ্ছা। তার কারণ এরা ন্যায্যভাবে চাকরি পেতে পারতো, এরা কিন্তু সব যোগ্য, ন্যায্যভাবে চাকরি পেতে পারতো, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতার জন্য এরা চাকরি পেত না। মানে ওইটা যদি যোগ্য হতো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি যোগ্য হতো, তাহলে সবাই চাকরি পেয়ে যেত। মানে আপনি এরকমটা ইকুয়ালাইজ করতে চাইছেন যে যদি হ্যাঁ, একদম একদম একদম। এই এই আমি 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 আমার খুব পরিষ্কার কথা, যোগ্যদের প্রতি বছর সুযোগ দাওনি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতা, তাই এদের কম্পেনসেট করতে হবে। মানে গ্রুপ সি তাই গ্রুপ ডি যার যদি। অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু, হ্যাঁ। আমার একটি কথা, এবং এরা সবাই আমাকে লিখেছে যে স্যার অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু 50,000 টাকা। পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু না হলে সবাই কিন্তু অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে কালীঘাটের দিকে রওনা হবে, তারা চাইবে এবং ন্যায্য পথে, ন্যায়সঙ্গত সাংবিধানিক পথে। মানে যে একদম জায়গা কোনো থেকে গ্রুপ সি গ্রুপ ডি সরকারি কোষাগার থেকে গ্রুপ সি ভাতা গ্রুপ পাবেন। ডি, হ্যাঁ গ্রুপ সি গ্রুপ ডি কেন, শুধু গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12 সবাই, সবাই সেই জায়গা থেকে হ্যাঁ সবাই সবাই, পাবে। এবং সঙ্গে সঙ্গে প্রাইমারিও, সঙ্গে আচ্ছা, প্রাইমারিও, আপার প্রাইমারি 2016 সালে এরা সবাই তো বঞ্চিত। আচ্ছা। আমি অন্য কাউকে দিতে বলছি না, আমি বলছি বঞ্চিতদের। এই যে বঞ্চিত ধরেন 31 লক্ষ, এরা সবাই বঞ্চিত, যার অ্যাডমিট কার্ড আছে সে তো যোগ্য। হুম, যোগ্য মানে কি, যার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। যেমন ধরেন প্রাইমারির ক্ষেত্রে 2016 সালে কারা যোগ্য, কোনো ট্রেনিংও লাগবে না, হুম, হুম। যারা ইন্টারভিউ দিতে গেছে তারা সবাই যোগ্য, একেবারেই তাই, যাদের অ্যাডমিট কার্ড আছে তারাই যোগ্য। একেবারেই। 2017 সালে অ্যামেন্ডমেন্ট এলো, 2020 সালে যে নিয়োগ হয়েছিল সেখানে ট্রেনিং লাগতো, তাও বিএড থাকলে হতো, তারাও যোগ্য, তারাও সব ভাতা পাবে, মানে কম্পেনসেশন পাবে, ভাতা বলবো কম্পেনসেশন পাবে। মমতা ব্যানার্জির কাছে থেকে তারা কম্পেনসেশন পাবে মাসে 50,000 টাকা। অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু মাসে 50,000 টাকা প্রত্যেকে দিতে হবে, এবং তারা প্রত্যেকে সুন্দর করে অ্যাডমিট কার্ডগুলো রাখবে, এবং অ্যাকাউন্ট নাম্বার আর নাম, বাবার নাম, ফুল অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম্বার সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সোশ্যাল মিডিয়া পেজে প্রথম মেডেতে তারা অ্যাকাউন্টে ঢুকে গেলে ভালো, না হলে তারা না, মেডে মেয়েদের থেকে, তো ছুটির দিন, আর একটা দিন অপেক্ষা করতে হবে। না মেডের ওই জন্য তো সোশ্যাল মিডিয়ায় করছে তারা। আচ্ছা, তারা আচ্ছা, মেডে থেকে এই প্রোগ্রাম তারা আমাকে যা জানিয়েছে, এবং আচ্ছা, অলরেডি অনেকে শুরু করে, যেটা পড়লাম এটা কিন্তু মমতা ব্যানার্জিকে মেসেজ করেছে তারা, আচ্ছা। এবং এটা শুরু করবে। ফলে তারা তারা মনে করেছে এটা করবে, এবং এটা বক্তব্য তো তাদের বক্তব্যের মধ্যে সার্বত্তা রয়েছে তো, এবং এটা অত্যন্ত জেনুইন কথা। এরা প্রত্যেকেই বঞ্চিত, এদের কম্পেনসেশন দিতেই হবে, কিছু করার নেই। কারণ আপনি এই সমস্ত টাকা নিয়ে ওই মেলা খেলা করবেন কেন, এই ছেলে মেয়েটা বঞ্চিতদের টাকা দিতে হবে, কিছু করার নেই, মাসে 50,000 টাকা। মানে এবং মেলা আমি মনে খেলায় গিয়ে করি খরচা করার জন্য এই টাকাটা দেওয়ার জন্য দিতে হবে। একদম তারা যেহেতু বঞ্চিত হয়েছেন, কম্পেনসেশন দিতে হবে, নাথিং এলস। এই সময়কালের মধ্যে দীর্ঘতম ইন্টারভিউ দিলেন ফিরদৌস শামীম। সেদিনের ঘটনার পর থেকে সারা রাজ্য তোলপাড়, এবং ভয়ঙ্কর সত্য এবং ভয়ঙ্কর তথ্য উন্মোচন করলেন, এবং আগামী দিনে কি হতে যাচ্ছে তার একটা রূপরেখাও আমাদের জানালেন ফিরদৌস শামীম। শামীমদা, যেদিন ঘটনা ঘটলো, যে ঘটনা নিয়ে সারা রাজ্য তোলপাড়, স্বাধীন ভারতবর্ষে, স্বাধীন বাংলায় এই ধরনের ঘটনা নজিরবিহীন বলা যায়, সেদিন আপনার সঙ্গে আমার ঘটনাচক্রে দেখা হয়েছিল। আপনি বলেছিলেন যে আপনার গাড়িও ওরা আক্রমণ করতে পারে বলে, আক্রমণকে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তা আপনি আশঙ্কা প্রকাশ করছিলেন। তারপরে তো বেরিয়ে এলাম, সন্ধ্যাবেলা আপনার কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে এই ঘটনার জন্য আর যাওয়া গেল না। আমি আপনার কাছে জানতে চাইবো, সেদিন অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং মুখ্যমন্ত্রী যে ভাতার ঘোষণা করেছেন সেই ভাতা নিয়ে আমরা কথা বলবো, বিশ্বজিৎ বসু জাস্টিস তার উপর যে আক্রমণ করা হয়েছে, কুণাল ঘোষ আপনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। কিন্তু সবার আগে যেটা জানতে চাইবো, সেদিন ঠিক কি হয়েছিল? দেখুন, আমি সেদিন ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের সুপার নিউমেরিক পোস্ট তার অবৈধতা চ্যালেঞ্জ করে যে মামলা, সেই মামলা শুনানি ছিল। সেই মামলায় যথারীতি আমার মামলা রয়েছে,
আমার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি মামলায় আর্গুমেন্ট করছেন, আমি করছি। আমার সেই মামলায় ক্যান 8 করে আমি সংযুক্ত হয়েছি, মানে আমার মক্কেলরা সংযুক্ত হয়েছে, আমি সেখানে আর্গুমেন্ট করছি। বিকাশবাবু তিনি আর্গুমেন্ট করছেন। আর্গুমেন্ট হয়ে যাওয়ার পরে আমি যা যা প্রভিশন দেখানোর, আইনগত প্রভিশন, অ্যাডভার্টাইজমেন্ট কি এটা সেটা, মামলা শেষ হলো। শেষ হওয়ার পরে খুব স্বাভাবিকভাবে মামলা শেষ হয়ে যাওয়ার পরে, যেহেতু আমাদের হাইকোর্টে খুব অন্য পক্ষের আইনজীবীরা যারা থাকেন তাদের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ হুম হুম সম্পর্ক থাকে, খুব স্বাভাবিকভাবে আমরা কি করি, বিশেষ করে শুক্রবারের দিন একটু রিল্যাক্সড হয়ে তারপরে মামলা শেষ যাওয়ার পরে ওইখানেই দেখবেন যে ফ্লোরে মামলা হয়েছে ওই ফ্লোরেই একটি চায়ের দোকান আছে আমাদের হাইকোর্টে, শঙ্করের হুম চায়ের দোকান, ওখান থেকে চা খেতে গেলাম। এবং এই আদার সাইডে যিনি আইনজীবী তিনি আমার সঙ্গে গেছিলেন, হুম আমার জুনিয়র তিনি, এবং আমি একসঙ্গেই চা খেলাম। হুম চা খাওয়ার পরে হঠাৎ করে একটা ফোন এলো, ফোনে এসে বলছে যে এরকম করে বিকাশবাবুর চেম্বারের সামনে বিক্ষোভ হচ্ছে। হুম হুম এরকম তো অনেক সময় এটা ওটা হয়, ঠিক আছে অতটা। তারপরে শুনলাম আরেকজন সাংবাদিক ফোন করে বললেন যে না, বিকাশবাবুকে উদ্দেশ্য করে বিক্ষোভ হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে, তিনি যেই ফোনটা কেটেছেন, আমি সঙ্গে আমার হুম সিনিয়রকে ফোন করি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। তিনি বলেন যে এরকম আমাকে তো অনেককে ফোন করছে, আমি তো বারে 10 নম্বর বারে আছি। যেহেতু 10 নম্বর বারে উনি বসেন, মামলা হুম শেষ হয়ে যাওয়ার পরে উনি 10 নম্বর বারে বসেছেন। হুম হুম কারণ হচ্ছে কোর্ট গাউন খুলে তারপরে ওনার একটি আরবিট্রেশন ছিল, হুম তো তিনি আরবিট্রেশন করবেন বলে ওই কোর্ট গাউন খুলে তারপরে আরবিট্রেশনে, বেঙ্গল ক্লাবে ওনার আরবিট্রেশন ছিল, আরবিট্রেশন করার জন্য বেরিয়ে। হুম তো আমি দেখলাম ওখানে, আমি গেলাম, গিয়ে দেখাও হলো 10 নম্বর বারে, সেখানেও চা খেলাম। চা খাওয়ার পরে সেখানে বিকাশবাবু আমার তিনি, সঙ্গে আপনারও দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আপনার সঙ্গেও দেখা হয়েছে, হুম তিনি আরো অনেকের সঙ্গেই দেখা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই 10 নম্বর বার থেকে তিনি বেরিয়ে গিয়ে তিনি ওই আরবিট্রেশন করতে বেঙ্গল ক্লাবে চলে গেছে। হুম আমি তখন আমার কাছে ফোন আসে, আমি আমার চেম্বার থেকে, কারণ কিছু জুনিয়র, যারা জুনিয়র এবং ইন্টার্ন এবং ক্লার্ক তারা অলরেডি আমার চেম্বারে চলে গিয়েছিল, তারা তখন আমাকে ফোন করতে থাকে এবং খুব ভয়ার্থভাবে ফোন করতে থাকে যে চেম্বারের নিচে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করছে, মহিলাদেরকে বাজে ভাষায় গালাগালি করছে, তাদের দিকে টটি ছুটছে, বোতল ছুটছে মহিলাদের উদ্দেশ্যে, এবং তারা অকথ্য ভাষায় গালাগালি করছে। আমি নিজে কিছুটা তার সাক্ষী, কারণ আমি হ্যাঁ, আপনি তাদের নিজেও বাড়ি থেকে শুনেছেন, গিয়েছিলাম। অনেকেই শুনেছে। হুম হুম তো এইভাবে গালাগালি করছে, তো আমি সঙ্গে সঙ্গে, খুব স্বাভাবিকভাবেই আমি সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় থানায় জানি। তখন আমাকে যিনি অফিসার ছিলেন, বেশ কিছু অফিসার, তারা সঙ্গে সঙ্গে তারা রিয়াক্ট করেন, তারা বলেন যে না, আমাদের ফোর্স আছে, আমরা ওখানে মুভ করছি, আমাদের অনেক ফোর্স আছে, আরো ফোর্স আসছে, তো আমরা এই ভিড় নিয়ে করে দেবো, সরিয়ে দেব। আর আপনি স্যার যেখানে আছেন আমাকে বলুন যে আপনাকে আমরা কর্ডন করে বের করে দেবো। আমি কর্ডন করে বের হবো মানে, আমি তো হাইকোর্টে আসছি, প্রথম কথা হাইকোর্টে কিসের কর্ডন। হুম প্রথম কথা, আমি নিরাপত্তা অত্যন্ত অপছন্দ করি হুম এবং পুলিশি সাহচর্যতা আরো বেশি অপছন্দ করি। হুম ফলে আমি বলি যে না, আপনারা বলুন যে আমার এই চেম্বারের সামনে যে অসভ্যতামি হচ্ছে এটাকে ইমিডিয়েট খালি করে দিন। তারা বলেন যে সাহেব একটু সময় দিন আমাদেরকে, আমরা সরিয়ে দিচ্ছি। হুম ইন দ্য মিন হোয়াইল আমার চেম্বারের উপরে আমার বন্ধুদের চেম্বার, হুম হুম তাদের তাদেরও জুনিয়ররা সেখানে আটকে আছে, তারাও চেম্বারে আটকে আছে, তারাও ফোন করেছে। আমি কিন্তু তখনও হাইকোর্টে হুম এবং হাইকোর্টে যে সমস্ত কাজকর্ম করা সেই সমস্ত কাজকর্ম করছি। ইন দ্য মিন হোয়াইল আমার কাছে খবর এলো যে বিকাশ স্যার তিনি স্পটে এসছেন। হুম তার কারণ যেহেতু আমার চেম্বারের লোকজন আটকে, উপরের চেম্বারে কোনো জুনিয়র ফোন করেছে বা কিছু, যখন তারা ঘটনা ভয়ার্থভাবে ঘটছে আমাকে তখন যেমন আপনার ফোন করেছে। চেম্বারে আপনার জুনিয়ররা ছিলেন? হ্যাঁ হ্যাঁ, একদম আমার চেম্বারে জুনিয়র, ইন্টার্ন, ক্লার্ক, কিছু জন ভিতরে আছেন, কিছু জন বাইরে আছেন যারা ঢুকতে পারছেন না,
কিছুজন যেমন ভিতরে আছেন সেরকম কিছুজন বাইরেও আছেন, ফলে তারা ঢুকতে পারছেন না, এইরকম পরিস্থিতি। তো তারা ফোন করেছেন, বিকাশবাবু আরবিট্রেশন করছিলেন, তিনি সঙ্গে সঙ্গে তিনি কথা শুনে কোনো জুনিয়র ফোন করাতে তিনি সঙ্গে সঙ্গে চলে আসেন। এবার আমি ফোন পাই যে আমার সিনিয়র তিনি ওখানে গেছেন, এবং আমিও সঙ্গে সঙ্গে যেখানে ছিলাম সেখান থেকে ছুটে গিয়ে, এবং ইন দ্য মিনহোয়াইল আমি আরেকটি খবর পাই, সেটা হলো যে সরকারের সর্বোচ্চ মাথা থেকে তাদেরকে তিরপল দেওয়ার ইনস্ট্রাকশন এসছে। আচ্ছা, একদম সর্বোচ্চ বিন্দু থেকে। দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এই এজিটেশনের। এক, আপনারা যদি ছবিগুলো দেখেন, আমি ছবিগুলো পরে কালেকশন করেছি, সেখানে কিছু ছবি প্রিন্ট হয়েছিল, যেখানে বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি প্রিন্ট ছিল, আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ছবি প্রিন্ট আউট হয়েছিল, প্রিন্ট ছিল, এবং সেখানে আমার ছবি প্রিন্ট আউট ছিল, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়ের ছবিও প্রিন্ট আউট ছিল, এবং সেই প্রিন্ট আউট ধরেছিল। এবং আপনি যদি দেখেন এই ছবির প্রিন্ট আউট কোয়ালিটি, এবং বিচারপতি এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে যে প্রিন্ট আউট কোয়ালিটি, সেটার সঙ্গে সাদৃশ্যতা বা সাযুজ্যতা রয়েছে কিনা এটা কিন্তু তদন্ত করতে হবে। আমাদের কাছে খবর তাতে একই জায়গা থেকে প্রিন্ট আউট হয়েছে। সেটা কোন জায়গা বলা সম্ভব? সেটা খবর নিচ্ছি, তদন্ত করবে পুলিশ, কারণ পুলিশের কাছে অভিযোগ হয়েছে, তদন্ত করতে হবে পুলিশকে। আমরা কিন্তু এই বিষয়ে অত সহজে ছাড়ছি না। আচ্ছা, একই জায়গা থেকে প্রিন্ট আউট হয়েছে, যেখান থেকে বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি প্রিন্ট আউট হয়েছে সেখান থেকেই বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে যে ছবি প্রিন্ট আউট হওয়া একই জায়গা থেকে হয়েছে কি হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, তিরপল কে সাপ্লাই করলো। নাম্বার থ্রি, বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবির উপরে জিন্স এবং টি শার্ট পরা যে ছেলে নেচেছে, সেই ছেলেকেই পরের দিন দেখা গেছে তৃণমূল নেতা এবং মুখপাত্র কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে থাকতে, এবং তাদের প্রত্যেককে, এবং তাদের সাংবাদিক সম্মেলন করতে। এবার আসি আসল গল্পে। আপনি যদি দেখেন সেই ছবিগুলো, সেই ছবিতে তারা এই যেমন ছিল তেমন সেরকম একটি ছবি ছিল যে তারা একটা প্ল্যাকেট নিয়ে ধরে আছে, সেখানে বলছে, তো সেই প্ল্যাকেটের পরিভাষা হচ্ছে, সেগুলো সবগুলো আমার কাছে আছে কিন্তু, এবং আমি আপনাকে এই সমস্ত কিছু যা যা রয়েছে এই সমস্ত কিছু আমি কিন্তু অন রেকর্ড বলছি, এবং এই রেকর্ড কিন্তু আমরা রেখে দিয়েছি। এটা ভাবার কোনো প্রকার কারণ নেই যে অবিলম্বে 60 লাখ টাকা ফেরত চাই চিটিং এবং বাজ আলাদা শব্দ, বিকাশ। এটা হচ্ছে 60 লাখ টাকা, এটা কিন্তু প্রিন্ট আউট, যে তার মুখ দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ। তাহলে প্রিন্ট আউট, এবং একই জায়গা থেকে প্রিন্ট আউট হয়েছে, সব প্রিন্ট আউট, এবং সেখানে হলো 60 লাখ। এবার পরের দিন কুণাল ঘোষ বলছে যে তাহলে বিকাশ বাবু এখানে অ্যাকর্ডিং টু অবিলম্বে 60 লাখ টাকা ফেরত চায়, মানে এটা বিকাশ বাবুর কাছে 60 লাখ টাকা নেবে, 60 লাখ টাকা নিয়ে যাবে বিকাশ বাবু। আর তারপরের দিন হয়ে গেল 27 লাখ টাকা আর 7 লাখ টাকা। প্রথম কথা বলি যে কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জানা নেই কোন আইনজীবীর ফিস 7 লাখ টাকা, আমার জানা নেই। একমাত্র সর্বোচ্চ ফি ছিল যিনি, যার কলকাতা হাইকোর্টের, যিনি মারা গেছেন, বিচারপতি রুমা পালের যিনি হাজবেন্ড, এবং আমার এই পরিচয় দেওয়াটা সঠিক হচ্ছে না, অ্যাকচুয়ালি সমাদিত্য পাল, ব্যারিস্টার সমাদিত্য পাল, তিনি টাকা ফিস দিতেন, হ্যাঁ, তিনি অনেক টাকা ফিস ছিলেন, এবং প্রায় কাছাকাছি অ্যামাউন্ট ফিস ছিল, শেষ জীবনের ফিস বলছি। কিন্তু 7 লাখ টাকা ফিজের আইনজীবী কলকাতা হাইকোর্টে নেই, কিন্তু তার বক্তব্য হচ্ছে আমার ফিজ 7 লাখ টাকা এবং বিকাশ বাবুর ফিজ 27 লাখ টাকা। আসলে ওরা তো ওই 25 লাখ টাকা দিতে মানে পার অ্যাপিয়ারেন্স 25 লাখ, 12 লাখ, 15 লাখ এইসব দিতে না, ওদের মনে হয়েছে সবই হয়তো ওই 7 লাখ আর 27 লাখ লিখে দিলেই হবে আর কি। তো যাই হোক, মিথ্যা করতে গেলে, রচনা করতে গেলে তো সঠিকভাবে ইনস্ট্রাকশন নিতে হবে। তারও তো মানে তৃণমূল 2 নম্বরিটাও 1 নম্বরি হয়তো করতে পারে না,
বলে তৃণমূলের সমস্যাটা কি? তৃণমূলের সমস্যাটা মানে চুরিও ঠিক করে করতে পারে না, চুরিটা করেছে সেটাও ঠিক করে করতে পারে না। যাই হোক, মিথ্যা কথাটা বলবে তার একটা সাজুজ্যতা রেখে বল, যে যাতে কলকাতা হাইকোর্টের যে ফিজ স্ট্রাকচার, সেই ফিজ স্ট্রাকচারের সাথে সাজুজ্যতা রেখে বল, তাহলে বিশ্বাসযোগ্য হবে। সেটাও করতে পারে না। আসলে তৃণমূলের সমস্যাটাই এটা। যাই হোক, এবার আসি আসল গল্পে। কিন্তু সব থেকে আসল গল্পটা রচনা করে দিয়েছে, এবং আসল এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের পিছনে গল্পটা কালকে কুণাল ঘোষ বলে দিয়েছে। একেবারেই কুণাল ঘোষ বলেছে, এবার বলছে, এরা বলছে যে এই ছেলে মেয়েরা, এরা বলছে আমরা যোগ্য, আমরা বলছি প্রত্যেকেই যোগ্য। শুধু ওরা কেন, যেমন এসএসসির ক্ষেত্রে এই যে 31,21,175 জন প্রত্যেকেই যোগ্য। যোগ্য মানে কি? যার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, যার ওই পরীক্ষায় বসার যোগ্যতা রয়েছে, এলিজিবল। এই মানে গন্ডমূর্খদের কিভাবে বোঝাবেন এলিজিবিলিটি মানে কি আর চাকরি পাওয়া মানে কি? আমাদের দেশের সংবিধানে রাইট টু এমপ্লয়মেন্ট নেই, ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট। অর্থাৎ যার যোগ্যতা থাকবে ওই পরীক্ষায় বসার, তারা প্রত্যেকেই সমান সুযোগ পাবেন। তারা কেউ টাকা দেওয়ার বিনিময়ে অতিরিক্ত সুযোগ পেয়ে, টাকা দিল তাই সাদা খাতার মাস্টার চাকরি পেয়ে যাবে, বা যোগ্যতাকে কম্প্রোমাইজ করে, মানে যে রিক্রুটমেন্ট প্রসেসে পরীক্ষা না দিয়ে বা পরীক্ষায় কম নাম্বার পেয়ে তাকে রিক্রুটমেন্ট দিয়ে দিতে হবে না। সমস্ত যোগ্য ক্যান্ডিডেটের মধ্যে যোগ্যতর ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। একেবারেই। এই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে কি হয়েছিল এটাও জনগণের জানা উচিত। এটা এসএসসির সঙ্গে এক নয় কিন্তু। ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে এখনো পর্যন্ত কোনো সিবিআই হয়নি, কোনো তদন্ত হয়নি। যেমন ধরুন আপার প্রাইমারিতে কোনো তদন্ত হয়নি, কিন্তু আপার প্রাইমারিতে একটা অংশ ডিসপিউট আছে 1463। এই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে প্রথমে কি করেছিল সরকার? প্রথমে কোনো মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেনি। তখন এই যে বলছে না, এই বিকাশ বাবু মামলা করেছিল, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করে যাতে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হয় সেই নির্দেশ এনে দিয়েছিল 2019 সালে। তাহলে কি হলো? উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হয়ে যারা যোগ্যতর বলে সেই লিস্ট অনুযায়ী তারা চাকরি পেল। তারপরে এই যে এসএসসির আন্দোলন শুরু হলো, কারণ এটা কিন্তু 2016 সালের নিয়োগ প্রক্রিয়া। এসএসসির আন্দোলন শুরু হলো কিসের জন্য, কিসের ভিত্তিতে? না, এক অঙ্কিতা অধিকারী, তার নাম হঠাৎ করে সকলের উপরে এসে ওয়েটিং লিস্টে 1 নম্বরে ঢুকে দিল, যেদিনই তার বাবা পরেশ অধিকারী তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। কিছু ছেলে মেয়ে এই লোকসভা ভোট, তার আগের লোকসভা ভোটের যে সময় ভোট চলছিল, প্রচার চলছিল সেই সময়, এবং যে ভোটে কন্টেস্ট করছিলেন বিকাশ বাবু নিজে, আপনাদের মনে থাকবে, যাদবপুরে, এবং তিনি ক্যান্ডিডেট ছিলেন 2019 সালে। এবং তারা প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু করলো কিছু ছেলে মেয়ে। তারা বলল যে দেখো, অল অফ দ্য সাডেন অঙ্কিতা অধিকারীর নাম লিস্টে চলে এসছে এবং এখানে দুর্নীতি হয়েছে। বেশ কয়েকদিন আন্দোলন করার পর, এবং সেই আন্দোলনে পশ্চিমবঙ্গের আপামর জনগণ গেছে, এবং বুদ্ধিজীবী থেকে শুরু করে, আমার মনে আছে সেই সময় পবিত্র বাবুর স্টেটমেন্ট থেকে শুরু করে অনেকেই সেখানে গেছেন, অনেক রাজনৈতিক দলের নেতৃত্ব গেছেন, এবং ওখান থেকেই সেই সময় নেতৃত্ব দিত, আমি নাম বলে দিচ্ছি, এবং যার নাম্বার এখনো পর্যন্ত আমার মোবাইলে সেভ হয়েছে, এবং আমি মনে করি অন্য অনেকের আছে, সেখানে নেতৃত্ব দিত কে? শেখ ইনসান আলী। আপনাদের মনে থাকবে, এই যে সেতাব আমার কাছে, যে আমার যে মামলাকারী, সে কিন্তু নেতা ছিল না। সে কি ছিল? সে ওই আন্দোলন স্থলে আসতো, কারণ এখানে অস্বচ্ছতা রয়েছে। তারা, কারণ তখন ওই ওএমআর শিটের গন্ডগোল আছে, তখন জানতে পারা যায়নি। ঠিক, কিন্তু কি হয়েছিল? অল অফ দ্য সাডেন অঙ্কিতা অধিকারীর নাম চলে এসেছিল, ফলে এই যে ম্যানিপুলেট হয়েছে সেটা আমরা জানতে পারলাম। কিন্তু এই ছেলে মেয়েরা তখন ওইখানে, তারা আমাদের ফোন করলো যে স্যার এরকম এরকম আমাদের সাথে এরকম বঞ্চনা করা হয়েছে, আপনারা স্যার আমাদের মঞ্চে আসুন এবং দেখুন
যে আমাদের সাথে কি পরিমাণ বঞ্চনা করা হয়েছে, এবং আমরা দেখেছি সেই সমস্ত ছেলে মেয়েকে চাকরি পেতে যারা সাদা খাতা জমা দিয়েছে। তার কারণ তাদের বন্ধু বান্ধব সব পাশে বসে পরীক্ষা দিয়েছে। আমরা সেই কথা শুনলাম, সেই কথা বুঝলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চে গেল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে কি করলো, কারণ দুর্নীতিটা তখন লেজের দুর্নীতি, তখন একদম নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে একদম শেষ ধাপে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তো দুর্নীতি শুরু করেছে একদম প্রথম ধাপ থেকে। প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হচ্ছে ওএমআর শিট। ওএমআর শিট মানে পরীক্ষা দেওয়া, পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে অলরেডি তারা সব চাকরি করছে, কিন্তু তখন তার ধরা যায়নি। হাইকোর্টে মামলা করতে গেলে এই জুরিডিকশন আপনাকে মিনিমাম ন্যূনতম প্রমাণ নিয়ে যেতে হবে। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, প্রমাণ আপনি কোথায় কি করে পাবেন? না ওএমআর শিট আইন সরকার তৈরি করেছে। কারণ আপনি সরকার যদি সঠিক না হয়, সরকার যদি স্বচ্ছতা না চায়, তাহলে কিন্তু আপনি জনগণ হন, আপনি আইনজীবী হন, আপনি বিচারপতি হন, আপনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কেউ কিন্তু আইন তৈরি করতে পারে না। ঠিক, আইন তৈরি করার ক্ষমতা একমাত্র সরকারের, আমাদের দেশের সংবিধানে। সরকার চেয়েছে, মানে মমতা ব্যানার্জি সরকার চেয়েছে ওএমআর শিট পাবলিশের কোনো আইন থাকবে না, নাম্বার ওয়ান। এরা চায়নি যে কার্বন কপি। দেখবেন চিত্তরঞ্জন মন্ডল, যিনি চেয়ারম্যান, তিনি বলছেন তার আমলে তিনি এই কার্বন কপি দেওয়ার নিয়ম করেছিলেন, কিন্তু এই 2016 সালে, 2011-12 সালে কার্বন কপি দিল, 2016 সালে কিন্তু আর কার্বন কপি দিল না। তার মানে কি প্রথম থেকেই মমতা ব্যানার্জিরা দুর্নীতি করেছে। এবং চিত্তরঞ্জন বাবু এও বলেছেন তাকে কাগজ আনাতে হয়েছিল ইউএসএ থেকে, ভারতে পাওয়া যেত না। ইয়েস। এবার মমতা ব্যানার্জি তো জানে যে ও 2 নম্বরই করেছে। এরা কি করলো, যে আন্দোলনটাকে ভাঙতে হবে সেই জন্য কি করলো, এই ইনসানকে হাত করলো, ইনসান সহ আর 5 জনকে। দেখবেন ওই মমতা ব্যানার্জি গিয়ে অ্যানাউন্সমেন্ট করে দিল, ছাত্রদের মধ্য থেকে 5 জন, আর পার্থটাকে বলে দিচ্ছে অফিসারদের মধ্যে থেকে 5 জন নিয়ে একটা কমিটি তৈরি করে দেবে, একদম, যেটাকে ইল্লিগাল কমিটি বললো। সেই ইল্লিগাল কমিটি পরবর্তীতে আদালতে ইল্লিগাল কমিটি সব জেলে গেল, ইনক্লুডিং ওই মাথার এসপি সিনহা, যিনি কনভেনার ছিলেন। আর এই যে ছাত্রদের মধ্যে থেকে 5 জন, ইনসান আলী সহ, এদের প্রত্যেককে র্যাঙ্ক জাম করে কাউকে চাকরি দিল, আর একজনকে দিল, সে কি, সে অ্যাকচুয়ালি 9-10-এ অ্যাকর্ডিং টু র্যাঙ্ক সে পেত, কিন্তু তাকে তার লোভ হলো, কারণ মমতা ব্যানার্জি সাহায্য যে যাবে সে দুর্নীতি করবে। আমি বলি না যে মমতা ব্যানার্জি সাহায্যটাই দুর্নীতি, কারণ ও দুর্নীতিই করে। সে কি করে, তাকেও বললো তুই 9-10-এর টিচার হয়ে কি করবি, তুই 11-12 নে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 11-12, মানে একটু স্কেল বেশি, সে 11-12 টিচার হবে। এই 5 জনকেই মমতা ব্যানার্জি র্যাঙ্ক জাম করে চাকরি দিয়ে দিল, র্যাঙ্ক জাম এবং ইয়ে করে। ভেঙে গেল। শামীমদা, হ্যাঁ, আপনি মমতা ব্যানার্জির নাম কেন উল্লেখ করছেন জানতে চাইছি। মমতা ব্যানার্জি আমাকে সেতাবরা এসে বলেছে। আচ্ছা, সব গল্প আমি মমতা ব্যানার্জি, আমি ডিরেক্ট যে বলছি, মমতা ব্যানার্জি আমাকে একটা নোটিশ পাঠাক না, আমি প্রমাণ সহ বলছি। আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হয়নি যে সে একটি কথা আমার কথা কাউন্টার করবে, এবং আমি যা বলছি আপনি ইউটিউবে এক্ষুনি ভিডিও পেয়ে যাবেন। মমতা ব্যানার্জি বলছে ছাত্রদের মধ্যে থেকে 5 জন, মমতা ব্যানার্জিকে এক্ষুনি জিজ্ঞাসা করুন সেই 5 জন ছাত্রছাত্রীর নাম কি। মমতা ব্যানার্জিকে এক্ষুনি বলুন, সেই 5 জন ছাত্রছাত্রীর নাম বলে দেবে, যে 5 জন ছাত্রছাত্রীকে এ করেছিল। আমি এক্ষুনি আপনাকে প্রমাণ করে দেবো সেই 5 জন র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে, এবং উইথ কোর্ট ডকুমেন্ট। আমি অন্য কোনো ডকুমেন্ট নেই, কোর্ট ডকুমেন্ট। ঠিক আছে, এবার এই 5 জনকে চাকরি দিল, আন্দোলনটা ভেঙে দিল। শিক্ষকরা তখন দেখলো যে তাদের সামনে যারা লিডার ছিল, আন্দোলন করছিল, এরা তো 2 নম্বরি করে চাকরি নিয়ে নিল। তারা তখন মামলা করলো। এই যে সেতাব কেন মামলা করতে এলো, তার কারণ মমতা ব্যানার্জি ইনসানকে চাকরি দিয়ে দিল, আর সেতাবকে চাকরি দিল না। তার কারণ কি, সে নেতৃত্ব দিত, তার কিছুটা টাকা পয়সা ছিল। সেতাবদের, এরা তো আদর্শবাদী ছেলেরা, টাকা পয়সা দেবে না, এদের চাকরি হলো না, অথচ এদের র্যাঙ্ক আগে। কিন্তু তখন সেতাবরা মামলা করলো, এরকম অনেকেই মামলা করলো, যারা বললো যে দেখো আমার পরের র্যাঙ্ক করা ব্যক্তি চাকরি পেয়েছে। এবার এইটা কি করেছিল, সেই সময় কোভিড চলছিল, আমাদের মনে থাকবে, ফলে স্কুল যেতে হচ্ছিল না। প্রথমে এরা মামলা করবো বলে তো আর করা যায় না, আমি বললাম সব আরটিআই করো। আরটিআই করলো, এসএসসি অ্যান্সার দেয় না, বোর্ড অ্যান্সার দেয় না। এই ইনসানের তথ্য কিভাবে পেলাম, এরা জানতো কোন স্কুলে দিয়েছে, তার কারণ পুরোটাই মানে খোলা বাজারে হচ্ছে আর কি, খোলা বাজারে চাকরি বিক্রি হচ্ছে, কিন্তু তার প্রমাণ পাওয়া যাচ্ছে না। আমি বললাম তাহলে এক কাজ করো, স্কুলে আরটিআই করো।
স্কুলে আরটিআই করাতে স্কুল আরটিআই জবাব দিল, এবং সেই জবাবটাকে অ্যানেক্স করে একাধিক মামলা করলাম বিভিন্ন স্কুলে। এরকম যাদের যাদের ওরা চাকরি দিল খবর পাওয়া গেল, তাদের বিভিন্ন স্কুলে মামলা করা হলো এই চাকরি অ্যাপয়েন্টমেন্ট গুলোর সাপেক্ষে। প্রথমে মামলা করার প্রথম পয়েন্ট, এতদিন পরে মামলা হয় না, ওই প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে। ইভেন আপনাকে বলে দিচ্ছি, প্রথম মামলাটি মহামান্য বিচারপতি সেই সময় যিনি ছিলেন, তিনি কিন্তু প্রথম মামলাটি একেবারে নিতে চাননি, তিনি বললেন ডিসমিসড। পরের দিন আমি আবার একই মামলা নিয়ে গেলাম, বললাম মামলা তোমাকে একটা জিনিস দেখাবো আমি, যে আমার নলেজে কবে এলো, এইটা যদি না দেখো তাহলে কিন্তু এই করাপশনকে স্যাংটিফাই করা হবে। তখন তিনি একটি অত্যন্ত ইনোকুয়াস অর্ডার, মানে নিষ্পাপ অর্ডার দিলেন, কি রিপোর্ট ফাইল করা। আচ্ছা, এবার যেই রিপোর্ট ফাইল করতে বললো, এসএসসি এসে বললো ইনঅ্যাডভার্টেন্ট এরর, অনিচ্ছাকৃত ভুল। ঠিক আছে, এইরকম প্রায় 20-25টা মামলা এরকম হলো। 25টা মামলা হয়ে যাওয়ার পরে আমি তখন এই সব 25টা মামলার যে রিপোর্ট সেগুলোকে একসঙ্গে করে আমি শেতাবের মামলা এক্সেপশন, ওই 25টার ইনস্ট্যান্স দিয়ে দেখবেন শেতাবের প্রথম অর্ডারে ওই যে সিবিআই এর অর্ডারে সেগুলো কিন্তু সব দেওয়া আছে, এক্সেপশনের ওই ইনস্ট্যান্স গুলো, সেগুলো কিন্তু বিভিন্ন মামলার কন্টেন্ট, সেগুলোকে এক্সেপশন আকারে নিয়ে বললাম যে দেখো এইটা ইনঅ্যাডভার্টেন্ট এরর না, এটা আনইনটেনশনাল মিস্টেক না, আসলে এটা করাপশন। উদাহরণ হিসেবে বললাম যে দেখো 2 নম্বরের জায়গায় 3 নম্বর ব্যক্তিকে যে ভুল করে দিয়ে দিল, এটা হতে পারে ইন্টেনশনাল, এটা হতে পারে আনইনটেনশনাল, কিন্তু ইন্টেনশনাল কি প্যানেলের কোথাও নাম নেই, তাহলে তার ডিটেলস পেলো কি করে যারা কাউন্সিলিং কন্ডাক্ট করছিল? বললো সিবিআই তদন্ত হবে। এই যে সিবিআই তদন্ত হতে শুরু করলো, এবার একটার পর একটা মামলায় সিবিআই তদন্ত হলো, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, একটার পর একটা ববিতারা মামলা করলো, এই অঙ্কিতা। সেই সময় দাঁড়িয়ে, এবং একটা কথা বলে নেওয়া উচিত, তার কারণ সবটাই বলছি, সেই সময় দাঁড়িয়ে যদিও অঙ্কিতা নিয়ে আন্দোলন হচ্ছিল, কিন্তু অঙ্কিতা যেহেতু মন্ত্রীর মেয়ে, অত বড় নেতার মেয়ে, কেউ ভয়ের মামলা করতে আগাচ্ছিল না, এই সাহস করে ববিতা আগিয়ে আসে। একদম, পরে তার চাকরিও যায়। হ্যাঁ, সেটা কিন্তু ভুল, কিন্তু এসএসসি এবং আপনারা পরামর্শ দিয়েছিলেন, আমি সেটাও বলছি, সেটাও বলছি। দেখুন, আন্দোলন করেছে, মামলা করেছে মানে সে স্পেশাল প্রিভিলেজ পাবে, কখনোই হতে পারে না। অবশ্যই না। আন্দোলন করছি মানে আমাকে চাকরি দিতে হবে, কুণালের সাথে দেখা করছি মানে চাকরি দিতে হবে, বা মমতা ব্যানার্জিকে পয়সা দিয়েছে এবং আন্দোলন করছি তাই আমাকে চাকরি দিতে হবে, এটা হতে পারে না। ঠিক, চাকরি দিতে হলে সবাইকে সমানভাবে দিতে হবে, ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল রাইট। আমি আন্দোলন করছি তাই আমাকে আগে চাকরি দিতে হবে, এটা তো কখনো হতে পারে না। ঠিক, এক্স্যাক্টলি মমতা ব্যানার্জি তাই করেছে। এবং শুধু তাই না, এই নিয়ে তারা মানে এবিটিভিতেও বলেছে, আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে, যে ওই মানে প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবিটিভিতে যা বলেছে সাংঘাতিক কথাবার্তা। ওই আন্দোলন হচ্ছিল সেখান থেকে কাগজ নিয়ে আমি তাদের মানে মার্কস করেছি, অল্টার্ড করে যাচ্ছি। তার কারণ হচ্ছে কি, আমি তাদের ওই আন্দোলন স্থল থেকে কাগজ নিয়ে মার্কস রিঅ্যাসেস করেছি। এইরকম এভিডেভিট আছে কিন্তু প্রাইমারির ক্ষেত্রে। মানে আসলে এগুলো করেছে, একটা করে আন্দোলন হতো, আর তাদের মধ্য থেকে কয়েকজনকে এরা বেছে নিত নেতা গোছের। দুরকম বাঁচত, একটা হচ্ছে নেতা গোছের, আর একটা হচ্ছে পয়সাওয়ালা গোছের। এই দুই বাঁচত, যে পয়সাওয়ালাদের গোছের কটাকে পয়সা নিত, আর 2-1জনকে ওই বিনা পয়সায় করতো, তাদেরকে আবার দালাল বানাতো। মানে যারা এই নেতা গোছে তাদেরকে আবার দালাল বানিয়ে দিত, এবং তারা তোরা 100টা ক্যান্ডিডেট নিয়ে আয়, তাহলে তোদের চাকরিটা ফ্রিতে করে দেবো, ওই 100টা ক্যান্ডিডেটের টাকাটা নিয়ে নেবে। আপনাকে থামাচ্ছি না, এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে, যথাসময় নিশ্চয়ই প্রকাশ করবো শামীমদা। ট্রান্সফারের জন্য, মানে বেনিয়ম করে ট্রান্সফারের জন্য নির্দিষ্ট তথ্য আপনাকে বলছি, যে গাইনোলজিক্যাল গ্রাউন্ডেড ট্রান্সফার, এর যদি তদন্ত হয়, আমি বলছি 80% ট্রান্সফার বেনিয়মে হয়েছে, ভয়ঙ্কর টাকার বিনিময়ে। একদম প্রাইমারি এবং ইয়েতে যে ট্রান্সফারের যে কি পরিমাণ টাকা করছে, নিশ্চিতভাবে সে মামলাও হবে, চিন্তা করবেন না। এবং এই যে ট্রান্সফার নিয়ে 2 নম্বরই হচ্ছে, এই যে ট্রান্সফার নিয়ে যে কি 2 নম্বরই হচ্ছে, দেখুন ল ডাইনামিক সাবজেক্ট। আমি মনে করি এই যে আমাদের যে অ্যাপ্রোচ, এই যে অনেকে বলে না যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে
মামলা সেটা সাধারণ জেনারেল প্রিন্সিপাল। হুম এক সময় ধরা হতো ট্রান্সফার, আমি একটু জাস্ট ডাইভার্ট হয়ে যাচ্ছি, সরি। হুম হুম বলুন না। ট্রান্সফার এক সময় ধরে নেওয়া হতো, এটা হচ্ছে একটি চাকরি করছেন, সেটা ট্রান্সফারেবল জব, ট্রান্সফার হবে, এটা স্বাভাবিক ঘটনা। হুম এবং ইভেন সেই জন্যই দেখবেন ট্রান্সফার যে কোনো অর্ডার চ্যালেঞ্জ করলে সহজে কোর্টে সেটাকে এন্টারটেন করতে চায় না, ট্রান্সফার অর্ডার সেটাকে স্টে করতে চায় না, তার কারণ ধরে নেয় যে ট্রান্সফারেবল জব, ট্রান্সফার গভর্নমেন্ট তার উইজডম উইলটন প্রয়োগ অ্যাপ্লাই করে করেছে। একজনকে ট্রান্সফার করবে, নাহলে গভর্নমেন্ট চলবে কি করে, গভর্নমেন্ট জব। হুম এটা সাধারণ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন কি হয়, ট্রান্সফার বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে হয় ভিন্ডিকটিভ ট্রান্সফার, আর না হলে পয়সার বিনিময়ে ট্রান্সফার। হুম হুম ফলে এই দুটো কিন্তু এটা কোর্টকেও বুঝতে হবে, সময়ের সাপেক্ষে আশা করি কোর্টও বুঝবে সেটা। হুম কারণ দেখুন, আমি মানুন না মানুন একটা তো ভিউজ থাকে, এবং ল ডাইনামিক সাবজেক্ট। আমি হুম মনে করি এই নিয়মের যে গতিশীলতা তার সঙ্গে আইনি গতিশীলতা তার সাযুজ্যতা থাকে, এবং আইনও গতিময় হয়। তাহলে আইনকে যদি গতিময় করতে হয়, এই যে যে ধরুন প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে গেলে আর মামলা এন্টারটেন হবে না, এই রিজিড ফর্মুলায় যদি মানে ল থাকতো, তাহলে তো এই দুর্নীতি উন্মোচিত হতো না, এসএসসির এই দুর্নীতি। অবশ্যই। ফলে এটা বুঝতে হবে যে ল হচ্ছে ডাইনামিক সাবজেক্ট। আমি অনেকেই দেখবেন এই নিয়ে, আমি তাদের নাম করতে চাই না এখন আর, এখন অনেকে, এবং তারা অত্যন্ত বরিষ্ঠ আইনজীবী, অত্যন্ত ভালো আইনজীবী, আমি তাদের আইনি জ্ঞান নিয়ে কোনো মানে মস্করা করছি না, তারা অত্যন্ত ভালো আইনজীবী। তো তাদের সময়ে আইনের যে পরিভাষা ছিল, আইনের যে পরিমণ্ডল ছিল, প্রশাসনিক যে পরিমণ্ডল ছিল, আজকে কিন্তু সেই প্রশাসনিক পরিমণ্ডল নেই। তারা যখন এই প্র্যাকটিস গুলো করছেন, তাদের যখন মানে তরুণ অবস্থায় আছেন, তারা যখন মধ্য গগনে আছেন, তখন কিন্তু সরকারে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যরা, ঠিক। তখন কিন্তু সরকারে ছিলেন জ্যোতি বসুরা। জ্যোতি বসুদের আমলের যে আইনি ব্যাখ্যা আর মমতা বন্দ্যোপাধ্যায়দের আমলের আইনি ব্যাখ্যা কিন্তু এক হবে না, হুম এটা বুঝতে হবে। কারণ ল হচ্ছে ডাইনামিক সাবজেক্ট। কারণ জ্যোতি বসুদের আমলে এইভাবে দুর্নীতি হতো না। হুম ফলে এবং সেখানে কি হতো, সেখানে সেই সময় আরটিআই অ্যাক্ট ছিল না, অনেকে কি হতো, এই নিজের একটা মামলা করলো, পাইনি অ্যাপয়েন্টমেন্ট পাইনি, একটা মামলা করলো, সেখান থেকে একটা এভিটিভিট এলো, এভিটিভিট থেকে জানতে পারলো যে সে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট থেকে কম নাম্বার পেয়েছে, কারণ সেই সময় আরটিআই পুরো অ্যাক্ট নেই। তৃণমূলের নেতা মন্ত্রীরা ফলে তো এটা অভিযোগ সাধারণ করেন। সাধারণ মামলা ছিল, সাধারণ স্বাভাবিক মামলা ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এরকম যে যেখানে ধরুন প্রশাসন এরকম ভাবে দুর্নীতিগ্রস্ত, আপনি যদি এই রিজিড ফর্মুলায় চলেন যে না, যে ওই আগে যেমন অনেক, আমি আইনি পরিভাষায় যদি আমি সেইভাবে না গিয়ে বলি যে ফালতু মামলা অনেক হতো, সেই জন্য ওই ইকুইটির গ্রাউন্ডে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই যে এটা যেমন সাংবিধানিক আদালত, সেরকম বুঝতে হবে যে হাইকোর্ট গুলো কিন্তু কোর্ট অফ ইকুইটি অলসো, মানে আননেসেসারি মামলা হচ্ছে, এটাও তো আদালত চান না। তো সেই জন্য সেই সাম্যতা রাখার জন্য কিছু কিছু প্রিন্সিপাল অ্যাডাপ্ট করে, কিন্তু সেটাই যে রিজিড প্রিন্সিপাল তা তো নয়। হুম ফলে এটা বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে, এবার যে কথায় আসছিলাম, যে এই যে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের পয়েন্টে, তার কারণ হচ্ছে ওই সময় আন্দোলন হচ্ছিল, এবার এই আন্দোলনটাকে ভেঙে দিল, মামলা হতে শুরু করলো, তারপরে এই এই বাকিতে এসএসসির ইতিহাসে আর যাচ্ছিল, এটা সকলেই জানেন। এসএসসির তারপরে আস্তে আস্তে মামলা ডেভেলপ হয়ে আজকে গোটা প্যানেল বাতিল হয়েছে, তার কারণ এই নিয়োগ প্রক্রিয়াটাতেই তারা বেসিক্যালি বৈধতা করেছে, নিয়োগ প্রক্রিয়াটাকে তার স্যাংটিটি বজায় রাখেনি, ফলে এটা পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। সিমিলারলি ওই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে এটা কি হলো, দেখবেন এরা আন্দোলন করছিল তারপরেও, কারণ হচ্ছে যখন যোগ্যতার ভিত্তিতে যখন দেখে যা মার্কস সহ প্যানেল প্রকাশ হলো, তারপরে কিছুজন চাকরি পেলো, কিছুজন চাকরি পেল না। কিন্তু তখন এই এসএসসির এই 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডির আন্দোলন চলছিল, তারাও গিয়ে পাশে বসে পড়লো ওই আন্দোলন স্থলে পাশে। তারা বললো যে দেখো, আমাদের ওই 2016 সালের পরীক্ষা, তাহলে 9, 10 শুধু 2 নম্বরই হবে, 9, 10 ইয়েতে 9, 10 ওএমআর শিটে শূন্য পাওয়াকে 53 করা হবে, আর আমাদের ক্ষেত্রে হবে না, এটা তো হতে পারে না, আমাদের ক্ষেত্রেও হয়েছে। ফলে তারা গিয়ে পাশে বসে পড়ল। তারপরে সুপারনিউমারি পোস্ট, হ্যাঁ, না তারপরে হয়নি, আপনাকে তারপরের গল্পটা বলি। তারপরে এবার 11, 12 গ্রুপ সি গ্রুপ ডিতে সিবিআই তদন্ত হলো, ওর পাশেই কিন্তু বসে আছে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন। তারা তখন এদের মধ্যে থেকে আবার নেতা গোছের কয়েকজন, যারা মানে সোজা কথায় তৃণমূলী, যারা
তারা যোগাযোগ শুরু করলো, ওই যেমন ইনসান যোগাযোগ শুরু করেছিল একই ফর্মুলায়। ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের তৃণমূলী যারা, তারা বা ওই যে বলছে না, কুণাল কালকে বলে দিয়েছে কিন্তু গল্পটা, যে আমার সাথে যোগাযোগ করলো। কুণাল ওদের সঙ্গে যোগাযোগ করুক বা এরা কুণালের সাথে যোগাযোগ করুক, যাই হোক না কেন যোগাযোগ হয়েছে। এরা যোগাযোগ করে, এবং কুণাল আর একটা কথা বলেছে যে আমি দিদির কাছে নিয়ে গেছি, অর্থাৎ, এবং তারপরে দিদি চাকরি দেওয়ার জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে। এখানে কিন্তু কথার সূত্রগুলো পরপর সাজাতে হবে। একদমই। অর্থাৎ ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে যারা আন্দোলন করছিল 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি সেটাপদের পাশে বসে, সেটাপরাও আন্দোলন করছিল, তারা যারা বলছিল ওএমআর শিট পাবলিশ করতে হবে, এখন এই গতকাল বিকাশবাবু যেই বলেছে ওএমআর শিট পাবলিশ করতে হবে, তারা তেলে বেগুনে জ্বলে উঠছে। কেন? আপনি যদি ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল, কালকে কুণাল দেখবেন আর একটা স্টেটমেন্ট করেছে যে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন কোনো দুর্নীতি নেই। ও কুণাল বাবু, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল দুর্নীতি যদি না থাকে, ওএমআর শিট গুলো একটু আপলোড করে দিন না, আপনার দিদিমণিকে বলে আর আপনার আদরের ব্রাত্য বাবুকে বলে। এর সঙ্গে তো আরেকটা কনফিউশন না না, ওএমআর শিট পাবলিশ কিচ্ছু করতে হবে না। আপনি ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে ওএমআর শিট 9, 10 পাবলিশ হয়ে যেত, তাহলে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন পাবলিশ করলে কি অসুবিধা? আচ্ছা, পশ্চিমবঙ্গের এই আমার যারা মক্কেল, তারাও তো পরীক্ষায় অংশগ্রহণ, তারা বলছে আমরা পাবলিশ চাই। যারা মামলা করেছে তারা বলছে পাবলিশ চাই। ওরা যখন এই সেটাপদের পাশে বসে আন্দোলন করতো তখন বলতো ওএমআর শিট পাবলিশ চাই, আজকে বলছে না কেন? কেন বলছে না? তার কারণ ওদেরকে তখন এই ললিপপটা কুণালরা দিল। কি দিল? শোন, আমাদের দলে চলে আয়, আমরা তোদের চাকরি করিয়ে দেব, পরিবর্তে কি করবি? ওএমআর শিট পাবলিশ চাইবি না, আর তোদেরকে ঠিক পদে ঢুকিয়ে দেব। সেই জন্য কি করলো, 2019 সাল প্যানেলের ভ্যালিডিটি শেষ, 2022 সালে এসে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করলো। সেখানে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, আর গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সব কটার সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করলো। তা সুপার নিউমেরিক পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে শুধু ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন কেন? 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি কি হবে? তুমি ওই যে এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে যে গভর্নমেন্ট মেমো, যেখানে ক্যাবিনেট মেমো, সেখানে লিখেছো ইললিগালিটিস হয়েছে। 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি সিবিআই তদন্ত, সিবিআই ইললিগালিটিস বের করেছে। তাহলে স্টেট তুমি কনসেন্ট দিয়ে বলো সেই সিবিআই এই তদন্তটা করুক, তদন্ত হলে কি অসুবিধা আছে? ওএমআর শিট পাবলিশড, কারণ ওএমআর শিট পাবলিশ করলে কি অসুবিধা? তুমি কনসেন্ট দিয়ে বলো তদন্ত হোক, ওএমআর শিট পাবলিশ করে দাও, অসুবিধা তো নেই। তাহলে করছো না কেন? যারা বলছিল স্বচ্ছতার জন্য ওএমআর শিট পাবলিশ থেকে শুরু করে সমস্ত পর্যায় ক্রম মেনে নিতে হবে, আর আজকে তারা কুণাল বাবুর পাশে দাঁড়িয়ে, তার যদিও তাদের মধ্যে যারা সেই সময় আন্দোলন করতো তাদের মধ্যে খুব একটা কাউকে দেখিনি, এগুলোকে চিনিই না। এই যে যারা বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবির পর নাচছিল, এরা আদৌ ক্যান্ডিডেট কিনা আমি জানিও না। আপনার পুরনো মক্কেল বলা হয়েছে। আমার যদি মক্কেল দেখাতে পারে যে ওরা আমার মক্কেল ছিল কুণাল বাবুকে, না হলে কিন্তু ও তো বলেছে কি যেন কত লাখ টাকা নিয়েছি, 7 লাখ টাকা। 7 লাখ, ওকে 7 লক্ষ থাপ্পড় মারবো আমি, 7 লক্ষ থাপ্পড় বসাবো, কুণাল ঘোষের কথা প্রমাণ করতে না পারে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে 7 লক্ষ দেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। তো কে দিয়েছে আমাকে, আর আমার কাছে কোন মামলার পরিপ্রেক্ষিতে 7 লক্ষ দিয়েছে, ওর কাছে কিন্তু আমি যে কোনো দিন পৌঁছে যেতে পারি। কার কাছে বলছেন? ও কিন্তু আমাকে চেনে না। কার কাছে? আমি কিন্তু যে কোনো দিন পৌঁছে যেতে পারি গাড়ি নিয়ে। এটা কার কাছে? যার কাছে যে বলবে, যে বলবে, যে কোনো বাড়ি, আমার কারণ আমি ঘাট চেপে ধরে আদায় করে নেবো, এবং ঘাট চেপে ইন দ্য ট্রু সেন্স, আচ্ছা, আমি একদম বলছি ইন দ্য ট্রু সেন্স আদায় করে নেবো। আচ্ছা, ফলে যদি বলে থাকে যে 7 লক্ষ টাকা দিয়েছে, যে দেবে, যে বলবে তার কাছ থেকে আমি ট্রু সেন্স আদায় করে নেবো। কিন্তু প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি ওই যে এর আগের মামলার কথা, যেখানে ব্রেকেজ অফ মার্কস, সেখানে কেউ, এরা যে কেউ
যদি আমার মক্কেল দেখাতে পারে একটা, যদি না দেখাতে পারে, আমার পায়ে কিন্তু চটি রয়েছে। হ্যাঁ, ওই যে বললাম 7 লক্ষ থাপ্পড়, আমার সঙ্গে বললাম আমার পায়ে চটি রয়েছে। ও ডকুমেন্ট দেখাক যে এদের মধ্যে কেউ আমার কাছে মক্কেল হিসেবে ছিল, নাম্বার 1। নাম্বার 2, ওদের একটাই মামলা, সেটা হচ্ছে ওই সিট ইন ডেমনস্ট্রেশন যাকে বলা হয়, সেটি বিনামূল্যে করে দিয়েছি আমি। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। আমি যে আপনার চেম্বারে গিয়েছি, আমি দেখেছি প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে অসংখ্য মানুষ আপনার কাছে আইনি সহায়তা নিতে আসেন। আমি জানি না তাদের 7 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ফিস দেওয়ার ক্ষমতা আছে কিনা। তবে আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা, কলকাতা হাইকোর্টে আমি তো বললাম, কলকাতা হাইকোর্টে 7 লক্ষ টাকা ফিজের কোনো উকিল নেই। এবং শুধু তাই না, আজকে আমি দেখলাম, এবং যিনি এই মামলায় আমাদের আদার সাইড হিসেবে, মানে ওদেরই আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করছেন, এবং তারা প্রত্যেকে অত্যন্ত ভদ্র মানুষ। মানে পার্থবাবুই বলতে, আমি নাম করেই বলছি, আর বিশ্বরূপ দা, মানে বিশ্বরূপ দার সাথে আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং এই যে বললাম চা খেয়েছি, ওটা বিশ্বরূপ দার সাথেই, জিজ্ঞাসা করে নেবেন, আমার কোনো আপত্তি নেই এটা বলার মধ্যে। যদিও তিনি অত্যন্ত মিডিয়া বিমুখ মানুষ, কিন্তু মানে তিনি এটাকে জিজ্ঞাসা করে নেবেন। পার্থবাবু তো তিনি নিজে আজকে স্টেটমেন্ট করেছেন, আমি কোনো একটা ইউটিউব চ্যানেলে দেখলাম। ফলে এই অবস্থায় দেখুন, তৃণমূলের যে মানে আমি কি বলবো নষ্টামি, মানে ভাবুন তাদের আইনজীবীরা, তারাও মানে তাদের কথাটুকুও শোনে না। এই যে বললাম পার্থবাবু, বা অত্যন্ত ভদ্রলোক, পার্থবাবুর মতো মানে জেনুইন জেন্টেলম্যান হয় না, জেনুইন জেন্টেলম্যান মানে আজকের দিনে দাঁড়িয়ে অপ্রতুল। এবং আমরা মানে ওই বলে না, হৃদয়ের অন্তঃস্থল থেকে সম্মান করে আমাদের প্রত্যেককেই। এবং পার্থবাবুর সঙ্গে আমাদের সম্পর্ক, এই যে বিশ্ব অত্যন্ত ভালো সম্পর্ক। সেদিন আপনাদের ওপর হামলা হওয়ার পর তারা কি বলেছেন? আজকে পার্থবাবু মানে ইন্টারভিউ দেখে নেবেন, আজকে পার্থবাবুর ইন্টারভিউ দেখে নেবেন। আচ্ছা আচ্ছা শামীম দা, আমার আরেকটা খুব গুরুত্বপূর্ণ, আমার মানে কথাটা যেটা বলছিলাম, যে বেসিক্যালি আমি এই যে এরা এটা কেন করছে, দেখুন এরা তো সবভাবে চেষ্টা করেছে যে মানে উপঢৌকন, প্রলোভন, তারপরে আমি যদি মানে ওই খারাপ ভাবে নাও বলি, পায়ে পড়া বা যাই করুন না কেন, যাই বলুন না, যেভাবে করুন না কেন, কোনোভাবেই কিছু হয়নি। এবার দেখেছে এর আগেও চেষ্টা করেছিল ওই কুণাল, এর আগেও চেষ্টা করে একই এটাকে ওই যে বললাম, এই কটাকে ওই যে আন্দোলন স্তর থেকে তুলে নিয়ে এসে ওই যে কিছু পাইয়ে দেবো, এবং সেটা অবৈধভাবে। এই যে ইনসানের সঙ্গে, এই যে বলছিলাম যে ইনসান যেদিন আন্দোলন করছিল যে যোগ্যতার সঙ্গে চাকরি লাগবে, সেদিন ইনসানের প্রতিটি বক্তব্যের সঙ্গে ছিলাম, কিন্তু যেদিন ও 2 নম্বরই করে চাকরি নিয়ে দেবে, মানে সেটার সঙ্গেও থাকতে হবে। ঠিক আজকে যদি কেউ সিপিএম পার্টি করে, সে যদি খুন করে, মহিলাদের রেপ করে, বা মহিলাদের মানে অশ্লীল চ্যাট করে, সিপিএম কি তাকে রাখবে? সিপিএম কে তাদের সঙ্গে থাকতে হবে। এটাই তো প্রগতিশীলতা, যে যদি অন্যায় করে তাহলে সেই অন্যায়ের শাস্তি পাবে। ঠিক, ইনসান আন্দোলন করছিল, তাই ইনসানকে চাকরি দিয়ে দিতে হবে। ওটা মমতা ব্যানার্জির ফর্মুলা, ওটা কারণ হচ্ছে ওটা দুর্নীতিগ্রস্তদের ফর্মুলা। মানে তুমি আমার সঙ্গে থাকলে তুমি যা কাজ করবে সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। না, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, ফিরদৌস শামীমরা এই নীতিতে বিশ্বাস করে না। তার কারণ তুমি আমার সঙ্গে ততক্ষণ থাকতে পারবে যতক্ষণ তুমি বৈধতার সঙ্গে থাকবে, যতক্ষণ তুমি দুর্নীতিহীনতার সঙ্গে থাকবে, যতক্ষণ তুমি এই দুর্নীতি পরায়ণদের বিরুদ্ধে আওয়াজ তুলবে, ততক্ষণ পর্যন্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীমদের সাহচর্য পাবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা বা ফিরদৌস শামীমরা তাদের সঙ্গে থাকবে। কিন্তু যেদিন থেকে তুমি মনে করবে যে না, দুর্নীতিগ্রস্ত পদ্ধতিতে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব, দুর্নীতিকে ধামাচাপা দেব, এবং মানে তার জন্য গলাবাজি করে মামলা করতে না দিয়ে, আমি ওএমআর শিট পাবলিশ করতে না দিয়ে, আমরা তো বলছি এখনো তো আমরা এসএসসির ওএমআর শিট পাবলিশ করাবো, কালকে আর্গুমেন্ট আসবে যে ফর পাবলিক ভিউইং
কিভাবে ওএমআর শিটে ম্যানিপুলেশন হয়েছে এটা জানার জন্য পাবলিকের জানা উচিত। অবশ্যই। এই জন্য ওএমআর শিট পাবলিশড হবে। আমরা বলছি ওএমআর শিট পাবলিশ করাবো। দেখবেন এই যে যারা চাকরি হারিয়েছে তারাও বলছে ওএমআর শিট পাবলিশ করো। আমরা বলছি ওএমআর, আমরা তো মামলাকারী, এরা তো আগে আমাদের গালাগালি দিত। হুম। এরা 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 তো বলছে, তাহলে এদের পরিভাষা আর আমাদের পরিভাষা এক। তাহলে ওএমআর শিট পাবলিশ করছে না কে এখন? প্রাপ্ত বসু, মমতা ব্যানার্জিরা। কেন? ওই যে আজকে যারা চাকরি হারিয়েছে তারা তো চাইছে ওএমআর শিট পাবলিশ করুক। জিজ্ঞাসা প্রথমে করবেন বলা জনে জনে হয়েছিল ওএমআর শিট পাবলিশ হবে, মিরর ইমেজ নেই, কিন্তু এখন ওএমআর পাবলিশ শিট পাবলিশ করুক, করা হচ্ছে না। পাবলিশ করুক, যা আছে সেটাই পাবলিশ করুক। হুম। আমরা চাইছি যা আছে তাই পাবলিশ করুক। ওই যারা চাকরি হারিয়েছে তারাও চাইছে। হুম। চাইছে না কে এই মুহূর্তে ওএমআর শিট পাবলিশ কে চাইছে না বলুন? যতটুকু মমতা। বুঝতে পারছি সরকার পক্ষ খুব একটা চাইছেন বলে মনে হচ্ছে না। না তাদের জিজ্ঞাসা করুন, আপনারা জিজ্ঞাসা করুন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম বলছে ওএমআর শিট পাবলিশড হোক। হুম। যারা চাকরি হারিয়েছে তারাও বলছে ওএমআর শিট পাবলিশড হোক। তাহলে চাইছে না ডাকে, হুম। তাহলে চাইছে না ডাকে। এই যে না চাওয়া, এই না চাওয়ার মধ্য দিয়ে আসল গল্প। আচ্ছা। আসলে এরা চেয়েছিলেন তাদেরকে সঙ্গে রাখতে, ততদিন সঙ্গে, এবং এদেরকে ভুল বুঝিয়েছিলেন। এবং শুধু তাই না, এই যে যাদের চাকরি হারিয়েছে, সরি টু সে আজকে বলতে বাধ্য, হুম। শামীম দা, আপনার কথাটা ব্রেক করছে, কাইন্ডলি একটু রিপিট করুন প্লিজ। এদেরকে আপনার প্রথম কথা লটে ব্রেক করলো, কাইন্ডলি রিপিট করুন, একবার রিপিট করুন প্লিজ। যাদের চাকরি হারিয়েছে এসএসসিতে, হুম। এদের মধ্যেও কিছু নেতাগোছের লোকজনকে দিয়ে, যারা নেতাগোছের মানে তৃণমূলী ঢুকিয়ে, এদেরকে প্রথমে বলা হয়েছিল, কি বলেছিল শুনবেন? আমাদের কাছে সে খবর এসছে। হুম। কি বলেছিল? যারা ওই ওএমআর শিট ম্যানিপুলেশন করে, অর্থাৎ শূন্যকে 53 করেছে, এদেরকে বাঁচানোর জন্য, কলকাতা হাইকোর্টে লড়েছে। আমি আর তাদের নাম বলছি না, তারা লড়েছে, দেখে নেবেন। হুম। তৃণমূলী সাংসদ তারা সব লড়েছে কিনা দেখে নেবেন। একেবারেই। লড়লো। সেই সময় মানে যেভাবে হোক তারা বলার চেষ্টা করেছে, অনেকেই বলার চেষ্টা করেছে যে তোমরাও এসে এখানে সাবমিশন রাখো, যে তোমরা বলো যে এই ওএমআর শিট, কারণ তারা তাদের ওএমআর শিট দেখতে পাচ্ছে হুম। যে এই ওএমআর শিট জেনুইন। আজকে বলছে, সেদিন বলেনি কিন্তু। তখন তাদের মধ্যে থেকে তৃণমূল দেখলে গন্ডগোল হয়ে যাচ্ছে। তৃণমূল কি করলো, তাদের মধ্যে কিছু নেতা ঢুকিয়ে দিল, যে বললো আরে আমাদের ওএমআর নিয়ে গন্ডগোল নেই, আমরা কেন বলতে যাবো, খবরদার আমরা বলবো না। তারা কিন্তু তো সেদিন বলেনি, একদম চুপ করে ঘাপটি মেরে বসেছিল, মানে ঘাপটি মেরে বসানো হয়েছিল তাদের। এখন যারা চাকরি হয়েছে তারা করবোরেট করতে পারবে এই কথাগুলোর সঙ্গে, সত্য সত্য। তখন তাদের বলা আমাদের তো ইয়ে করা হয়নি, আমাদের তো ওএমআর গন্ডগোল নেই, আমরা বলতে যাবো কেন। অ্যাকচুয়ালি তাদের কিন্তু সেগুলো কিন্তু ওই তৃণমূলী নেতা করে পাঠিয়েছিল। তৃণমূলের বিভিন্ন নেতা, বিশেষ করে শিক্ষক নেতা, একটা পোর্শন ওই সাথে যোগাযোগ ছিল কিনা, ফোন কল ট্যাপ করলে পাওয়া যাবে, সিডিআর করলেই পাওয়া যাবে, ও তৃণমূল হয়ে যাবে। ফলে তাদের কি বললো যে না ওর নিয়ে বলার দরকার নেই। ফলে কি হলো, চাইছে না কেউ ওএমআর শিট পাবলিশড হোক, ওএমআর শিটটা জেনুইন বলে ধরা হোক, সেটা চাইলো না যাদের ওএমআর শিট ম্যানিপুলেশন হয়েছে। আর যাদের ম্যানিপুলেশন হয়নি তারাও পার্টি হলো, পরবর্তীতে হাইকোর্টে বাতিল হওয়ার পর হাইকোর্টে পার্টি করেছিল। হাইকোর্ট বলেছিল যার যা বক্তব্য এসে দাও, তারা তখন তাদেরকে ঢুকতে দেওয়া হলো না। মানে তাদের ঢুকতে দেওয়া হলো না বলতে তাদের নেতারা আর কি, এদের মধ্যে আবার নেতা তৈরি হলো। তাদের নেতারা তখন ওদেরকে বোঝালো যে তাদেরকে তৃণমূল যা ফিট করালো সেটাই ওদেরকে ফিট করালো অন্যান্য, না ও আমরা ওএমআর বলতে যাবো না কিছু। হ্যাঁ, বলতে কি আমাদের কি ওএমআর ম্যানিপুলেশন আছে নাকি, আমরা বলতে যাবো কিসের জন্য? আমাদের সব উকিলদের মানে আমাদের সব লিগাল সাজেশন আর কি। যাই হোক, সেসব এরা সব কর্পোরেট করতে পারবে নিশ্চিতভাবে। দেখুন, সময় বড় শিক্ষা, সময় সমস্ত শিক্ষা দেয়, কিন্তু সত্য সততই সত্য। যাই হোক, তো তাদের মধ্যে ঢোকানো হলো এবং তৃণমূল সন্তর্পণে নেতা ঢুকিয়ে করে দিল কি যে তোরা ওএমআর নিয়ে কিছু বলবি না, কারণ ওরা দেখলো যারা যোগ্য বলছে নিজেদেরকে, নিশ্চিতভাবে দেখলো এরা যদি বলে দেয় ওএমআর জেনুইন, আর এরাও যদি বলে দেয় যে ওএমআর জেনুইন, এবং সেটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে তো শুধুমাত্র অযোগ্য কটা বাদ যাবে। তাহলে তো তৃণমূলের কারোর পিঠের চামড়া থাকবে না, যে কটা পয়সা নিয়েছে। তৃণমূল সেই জন্য কি করলো, ওখান থেকে যাতে কথা বিষয়টাকে ঘেটে যায়, সেই জন্য শুধুমাত্র তাহলে একটা পক্ষ বললো, অর্থাৎ আমরা রিট পিটিশনাররা বললাম ওই ওএমআর শিট জেনুইন, আর এক পক্ষ বললো যে না জেনুইন না।
আর তারপরে তাছাড়া তো গোটা 2 নম্বরই ছিলই, পদ্ধতিগত 2 নম্বরই ছিলই, ফলে প্যানেলটা বাতিল হলো। কিন্তু এই যে যারা নিজের যোগ্য বলে আজকে চিৎকার করছে, তাদের নেতারা তাদেরকে কি বলেছিল একবার মানে তারা একবার মনে করিয়ে নিক, যে তাদের নেতারা যারা কোট অ্যান্ড কোট যারা আন্দোলন করছে নেতারা তাদের কি বুঝিয়েছিল, যে তাদের কেন ওএমআর নিয়ে চুপ থাকাও প্রয়োজন, কি বুঝিয়েছিল। সময় সমস্ত শিক্ষা দেবে কি বুঝিয়েছিল, একবার শুধু মনে করে নিক, তাহলেই বুঝতে পারবে তারা কাদের এজেন্ট ছিল। এবং আজকে দেখবেন আমি অনেক জায়গায় দেখছি, পাঠাচ্ছেও অনেকে, এই যে কেস হলো সুপ্রিম কোর্ট অমুক তমুক, এটা পয়সার হিসাব পাতি নিয়ে অনেক কিছু গন্ডগোল টন্ডগোল হচ্ছে এখন। এসব নেতা সব যোগ্য নেতা, সব লিগাল সব কস্টফট যাই হোক আর কি, তারা সেসব বুঝে নেবে, তাদের বিষয়ে আমি নিয়ে আর মন্তব্য করতে চাইছি না। কিন্তু আমি জিনিসগুলো পরপর সূত্রটা ধরিয়ে দিলাম একেবারেই। তৃণমূল ওএমআর নিয়ে কিছু বলবো না, কারণ আমাদের ওএমআর সেটা নেই। তারপরে লিগাল কস্ট আপনাদের কাছ থেকে, এবং এখন এসব খরচ মানে হিসাব টিসাব দিচ্ছে না আর কি, শোনা যাচ্ছে বাজারে। যাই হোক, এই পুরো বিষয়টাকে একবার করবোরেট করে নেবেন আপনারা, যারা যারা সাধারণ যোগ্য, যারা নেতৃত্ব দেননি, যারা টাকা নেননি, মানে ঠিক প্রচারের জন্য আর কি, তারা একটু বুঝে নেবেন। এবার আসছি আসল গল্পে। গতকাল এবার বলি ভাতা ঘোষণা করেছেন। একদম শামীমদা, এখানে আমার একটা এবার আসি ভাতা ঘোষণা। হ্যাঁ, এই বিষয়ে একটা নির্দিষ্ট প্রশ্ন আমার একটু করা দরকার প্লিজ। সেটা আপনি সম্ভবত এই সময়কালের মধ্যে দীর্ঘতম সাক্ষাৎকার, এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন, তার জন্য অগ্রিম ধন্যবাদ জানাই। এবং দুর্নীতির আগা পাছালা আপনি কিন্তু একদম উন্মোচন করলেন, যারা দেখবেন আমি প্রত্যেককে অনুরোধ করব যে এই বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। আমার একেবারে যেটা শেষ প্রশ্ন শামীমদা, গতকাল মুখ্যমন্ত্রী অশিক্ষক কর্মচারী গ্রুপ সি গ্রুপ ডি দের জন্য বলেছেন আপনারা তো কিছুই পাচ্ছিলেন না, মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা 20,000 টাকা এবং 25,000 টাকা মাননীয় মুখ্য সচিবের উপস্থিতিতে তিনি ভাতা ঘোষণা করলেন। এই বিষয়ে আপনার নির্দিষ্ট বক্তব্য কি শামীমদা? আমার নির্দিষ্ট বক্তব্য হচ্ছে যে ভাতা শুধুমাত্র ওই যারা চাকরি পেয়ে বঞ্চিত হলো তাদের জন্য কেন, যারা চাকরি পেতে পারত, যারা যোগ্য, প্রত্যেকেই যোগ্য, কিন্তু তাদের প্রত্যেককে কেন নয়। আমার খুব পরিষ্কার কথা, যারাই যোগ্য তাদের প্রত্যেককে ভাতা দিতে হবে। অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, আচ্ছা, প্রত্যেককে, যাদের অ্যাডমিট কার্ড রয়েছে, তাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তাদের প্রত্যেককে 50,000 টাকা করে মাসে দিতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতিগ্রস্ততার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতা, প্রশাসন না চালাতে পারার যে অযোগ্যতা, সেটার জন্য এই ছেলেমেয়েরা ডিপ্রাইভ। শুধুমাত্র গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 নয়, টেট পাস করে বসে আছেন, টেটের অ্যাডমিট কার্ড আছে প্রত্যেকেই। এবং আমি আপনাকে বলি, তাদের প্রত্যেকেই কিন্তু এই মাসে 50,000 টাকা করে ভাতা দিতে হবে। এবং এটা কিন্তু আমি অত্যন্ত সিরিয়াসলি বলছি, এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে আমি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বলে টেম্পটেশনে বলে দিচ্ছি না। এবং অলরেডি আপনি যদি দেখেন, আমার কাছে সেই স্ক্রিনশটও তারা পাঠাচ্ছে, একজন লিখছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জিকে সে মেসেজ করেছে, ওর যে বিভিন্ন সোশ্যাল পেজ রয়েছে, ম্যাম 2022 টেট নিয়োগ দিন, না হলে 25+ শিক্ষিত বেকারদের 50,000 টাকা ভাতা দিন। বাবা টাকা দিচ্ছে না, আর কোনো বাবা মেয়ের বিয়েও দিতে চাইছে না। আপনার কথা মতো পেঁয়াজি চপের দোকান করেছিলাম, আপনার তো পেঁয়াজি চাই, কিন্তু কেউ কিনছে না, কিনলেও টাকা দিচ্ছে না, বলছে বেকার তো টাকা নেই, বাকি লিখে রাখো, চাকরি পেলে দেব। আমার 15,000 টাকা বাকি পড়ে আছে, খাল খাতা করেছিলাম, কেউ আসেনি, একজন এসে 150 টাকা দিয়েছে, সব শিল্পে লাভ হচ্ছে না, আপনি প্লিজ আমাদের ভাতার ব্যবস্থা করুন। আপনি রাজি হয়ে যান ম্যাম, আপনি রাজি হলেই কাল অ্যাকাউন্ট বুক আর আধার কার্ড দিয়ে দেব, প্লিজ ম্যাম, না করবেন না।
হ্যালো, স্ক্রিনশট আমাদের দিতে পারবেন? একদম, যিনি পাঠিয়েছেন তিনি আমাকে পাঠিয়েছেন, এরকম অনেকেই পাঠিয়েছেন যে এরকম বক্তব্য। আমি তাদের বলছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য এক শ্রেণীর মানুষ বঞ্চিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতার জন্য এক শ্রেণী বঞ্চিত। নাম্বার থ্রি, প্রতি বছর এসএসসি টেট না হওয়ার জন্য বঞ্চিত, বয়সগুলো পেরিয়ে গেল। এই যে ছেলেটি বলেছে বা এরকম অনেকেই দিয়েছে, তারা প্রত্যেকেই 25+, যাদের বয়স, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির শিকার, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতার শিকার, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি লোভের শিকার, তাদের প্রত্যেককে, যাদের অ্যাডমিট কার্ড রয়েছে তাদের প্রত্যেককে মাসে 50,000 টাকা ভাতা দিতে হবে। এবং তার কারণ একজনও যদি ভাতা পায় তারা প্রত্যেকেই যোগ্য। এবং এই প্যারামিটারে প্রত্যেকে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় যার যোগ্যতা রয়েছে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু মাসে 50,000 টাকা। এই আন্দোলনের একটা রূপরেখা তৈরি হবে এবং সেটি মে ডে থেকে 1 মে প্রথম পদক্ষেপ আমরা, তারাই আমাকে জানিয়েছে, অনেকেই জানিয়েছে, প্রায় 1,500 মতো ফোন এসছে আমার কাছে যে স্যার আমরা মে ডে থেকে প্রথম শুরু করব। কারণ আমরা 1 তারিখে, তারা 1 তারিখে দেখে তারা এক্সপেক্ট করছে যে যাদের অ্যাডমিট কার্ড আছে, টেটের অ্যাডমিট কার্ড রয়েছে 2016 সালের সিলেকশন প্রসেসের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, তারা এক্সপেক্ট করছে এ মাসের 1 তারিখে অর্থাৎ মে ডেতে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 50,000 টাকা করে ঢুকে যাবে। তারা আশা করছে, এই 31,21,175 জন আশা করছে তাদের ঢুকে যাবে। কিন্তু এমনটা যদি না ঢুকে সেই দিন থেকে শুরু হবে। আচ্ছা, প্রথম ধাপ তারা শুরু করবে, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে তারা তাদের অ্যাডমিট কার্ডগুলো আপলোড করবে এবং সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার, এইটা দিয়ে প্রথম পদক্ষেপ শুরু হবে। তারা আমাকে যা জানিয়েছে, এটা দিয়ে অ্যাডমিট কার্ড সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার, এইটা দিয়ে প্রথম পদক্ষেপ শুরু হবে এবং তার সঙ্গে একটা চিঠি লিখে দেবে যে 50,000 টাকা আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, এই আমার অ্যাকাউন্ট নাম্বার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতা, দুর্নীতি পরায়ণতার জন্য তারা চাকরি পায়নি। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথার মানুষ, তাই তাদের প্রত্যেককে ভাতা দিতে হবে। এইটা প্রথম শুরু করবে। তারপরে তারা যদি টাকা পেয়ে যায় ভালো, আমরা তাদের সঙ্গে আছি। যদি না পাই তার পরবর্তী কর্মসূচি তারা যেভাবে ঘোষণা করবে আমি নিশ্চিতভাবে তারা জানিয়ে দেবো যে তবে তারা যেটা বলেছে যে তারা এর পরের ধাপে যেটা করবে সেটা হচ্ছে যে এরা প্রথমে জেলা ওয়ারি, তারপরে রাজ্য ওয়ারি, তারপরে কালীঘাট ওয়ারি, বুঝতে পেরেছেন? প্রথমে সোশ্যাল মিডিয়া, জেলা ওয়ারি, রাজ্য ওয়ারি, দেন কালীঘাট ওয়ারি। অর্থাৎ 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, কালীঘাট ওয়ারি হতে এই 31,21,175 প্লাস টেট 2014, 23 লক্ষ, সর্বমোট আমি যা বুঝছি প্রায় 1.5 কোটি। এই 1.5 কোটি যাদের অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু 50,000 টাকা। আমার খুব সিম্পল ফর্মুলা, অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু 50,000 টাকা। যতক্ষণ না দিচ্ছে, তারা বলেছে আমাকে তারা পদত্যাগও করতে দেবে না, দেশত্যাগও করতে দেবে না। এবং আমাকে বলেছে যে স্যার আপনার ওই কথাটা খুব পছন্দ হয়েছে আমাদের, যে 14 তলা থেকে নামলে আমরা ঠেলে তুলে দেবো। এই 1.5 লাখ ওরা ঠিক করেছে, অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে ঠেলে তুলে দেবে। তারা চাই মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক 2026 পর্যন্ত এবং মাসে মাসে অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু 50,000 টাকা। মানে এ তো ভয়ঙ্কর কথা বলছেন আপনি। মানে আমি এর পরিণতি, মানে এ তো ভয়ঙ্কর কথা। মানে না ভয়ঙ্কর কেন হতে যাবে? রাজ্য জুড়ে যদি এরকম আন্দোলন শুরু হয় তাহলে তো আগামী দিনে না আন্দোলন কেন? এটা আন্দোলন কেন? এটা তো তাদের ন্যায্য দাবি, হকের দাবি।
হকের দাবি, আপনি আন্দোলন কেন হতে যাবে? আর দেখুন, হকের দাবিতে আন্দোলন মানুষ তো করবে, এটা তো হকের দাবি বলে আমি মনে করি। এই প্রতিটি ছেলে মেয়ের হকের দাবি, এটা ন্যায্য দাবি। তো একজন আমার একদম শেষ প্রশ্ন শামীমদা, একজন লার্নেড লয়ার, আপনি একজন অত্যন্ত বিচক্ষণ আইনজীবী, সেখানে আপনার উইজডম কি বলছে? মানে মুখ্যমন্ত্রী কি তাদের এই শর্তে রাজি দেখুন, হবেন? আমি মনে করি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তো বঞ্চিত হয়েছে, তো ফলে এই বঞ্চিত ছেলে মেয়েদের উচিত, এবং আপনাদের মনে থাকবে বামফ্রন্ট আমলে বেকার ভাতা ছিল, সেই সময় সেই রেটের সাপেক্ষে যা হ্যাঁ বেকার ভাতা ছিল, হ্যাঁ হ্যাঁ। যদিও মানে সেই সময় পরিস্থিতি অন্যরকম ছিল, তবুও বেকার ভাতা ছিল। হুম। আজকের পরিস্থিতি তো অন্যরকম, কারণ এটার জন্য অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন দায়ী। ফলে আজকের মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে ইমিডিয়েট যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আমি আর বেকার ভাতা বলছি না এটিকে, তার কারণ আমি এটাকে মনে করি যে এটা অনেকটা বলতে পারেন কম্পেনসেশন। আচ্ছা। তার কারণ এরা ন্যায্যভাবে চাকরি পেতে পারতো, এরা কিন্তু সব যোগ্য, ন্যায্যভাবে চাকরি পেতে পারতো, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতার জন্য এরা চাকরি পেত না। মানে ওইটা যদি যোগ্য হতো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি যোগ্য হতো, তাহলে সবাই চাকরি পেয়ে যেত। মানে আপনি এরকমটা ইকুয়ালাইজ করতে চাইছেন যে যদি একদম একদম একদম। এই এই আমি 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 আমার খুব পরিষ্কার কথা, যোগ্যদের প্রতি বছর সুযোগ দাওনি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যতা, তাই এদের কম্পেনসেট করতে হবে। মানে গ্রুপ সি তাই গ্রুপ যার ডি যদি অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু, আমার একটি কথা, এবং এরা সবাই আমাকে লিখেছে যে স্যার অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু 50,000 টাকা। পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু না হলে সবাই কিন্তু অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে কালীঘাটের দিকে রওনা হবে, তারা চাইবে একদম ন্যায্য পথে, ন্যায়সঙ্গত সাংবিধানিক পথে। মানে যে একদম জায়গা কোনো থেকে গ্রুপ সি গ্রুপ ডি সরকারি কোষাগার থেকে গ্রুপ সি ভাতা গ্রুপ পাবেন। ডি, হ্যাঁ গ্রুপ সি গ্রুপ ডি কেন, শুধু গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12 সবাই, সবাই সেই জায়গা থেকে হ্যাঁ সবাই সবাই, পাবে। এবং সঙ্গে সঙ্গে প্রাইমারিও, সঙ্গে আচ্ছা প্রাইমারিও, আপার প্রাইমারি 2016 সালে এরা সবাই তো বঞ্চিত। আচ্ছা। আমি অন্য কাউকে দিতে বলছি না, আমি বলছি বঞ্চিতদের। এই যে বঞ্চিত ধরে 31 লক্ষ, এরা সবাই বঞ্চিত, যার অ্যাডমিট কার্ড আছে সে তো যোগ্য। হুম। যোগ্য মানে কি, যার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। যেমন ধরেন প্রাইমারির ক্ষেত্রে 2016 সালে কারা যোগ্য, কোনো ট্রেনিংও লাগবে না, হুম হুম। যারা ইন্টারভিউ দিতে গেছিল তারা সবাই যোগ্য, একেবারেই তাই। যাদের অ্যাডমিট কার্ড আছে তারাই যোগ্য। একেবারেই। 2017 সালে অ্যামেন্ডমেন্ট এলো, 2020 সালে যে নিয়োগ হয়েছিল সেখানে ট্রেনিং লাগতো, তাও বিএড থাকলে হতো, তারাও যোগ্য, তারাও সব ভাতা পাবে, মানে কম্পেনসেশন পাবে, ভাতা বলবো কম্পেনসেশন পাবে। মমতা ব্যানার্জির কাছে থেকে তারা কম্পেনসেশন পাবে মাসে 50,000 টাকা, অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু মাসে 50,000 টাকা প্রত্যেকে দিতে হবে, এবং তারা প্রত্যেকে সুন্দর করে অ্যাডমিট কার্ডগুলো রাখবে, এবং অ্যাকাউন্ট নাম্বার আর নাম, বাবার নাম, ফুল অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম্বার সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে সোশ্যাল মিডিয়া পেজে প্রথম মেয়েডেতে তারা অ্যাকাউন্টে ঢুকে গেলে ভালো, না হলে তারা না মেয়েডে থেকে, মেয়েদের তো ছুটির দিন, আর একটা দিন অপেক্ষা করতে হবে। না মেয়েডের ওই জন্য তো সোশ্যাল মিডিয়ায় করছে তারা, আচ্ছা তারা আচ্ছা মেয়েদের থেকে এই প্রোগ্রাম তারা আমাকে যা জানিয়েছে, এবং অলরেডি আচ্ছা অনেকে শুরু করে, যেটা পড়লাম এটা কিন্তু মমতা ব্যানার্জিকে মেসেজ করেছে তারা, আচ্ছা। এবং এটা শুরু করবে। ফলে তারা তারা মনে করেছে এটা করবে, এবং এটা বক্তব্য তো তাদের বক্তব্যের মধ্যে সার্বত্তা রয়েছে তো, এবং এটা অত্যন্ত জেনুইন কথা, এরা প্রত্যেকেই বঞ্চিত, এদের কম্পেনসেশন দিতেই হবে, কিছু করার নেই। কারণ আপনি এই সমস্ত টাকা নিয়ে ওই মেলা খেলা করবেন কেন, এই ছেলে মেয়েটা বঞ্চিতদের টাকা দিতে হবে, কিছু করার নেই, মাসে 50,000 টাকা। মানে এবং মেলা আমি মনে খেলায় করি গিয়ে খরচা করার জন্য এই টাকাটা দেওয়ার জন্য দিতে হবে। একদম বঞ্চিত, তারা যেহেতু বঞ্চিত হয়েছেন কম্পেনসেশন দিতে হবে, নাথিং এলস। এই সময়কালের মধ্যে দীর্ঘতম ইন্টারভিউ দিলেন ফিরদৌস শামীম। সেদিনের ঘটনার পর থেকে সারা রাজ্য তোলপাড়, এবং ভয়ঙ্কর সত্য এবং ভয়ঙ্কর তথ্য উন্মোচন করলেন, এবং আগামী দিনে কি হতে যাচ্ছে তার একটা রূপরেখাও আমাদের জানালেন ফিরদৌস শামীম। এবং এরকম আরো এক্সক্লুসিভ কন্টেন্টস এর জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ শামীম দা। ধন্যবাদ।